আসসালামু আলাইকুম। মিনার একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এর আগে আইসিটি সিকিউর একটা ক্লাস আমরা ইতিমধ্যে আমরা আপলোড করেছি। এখন আমরা আইসিটি এইচএসসি এবং আলিম 25-এর আইসিটির এমসিকিউ নিয়ে আমরা একটা ক্লাস করব। এই ক্লাসে আশা করি শুরু থেকে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যা যা আছে তা আমরা এখানে আজকের ক্লাসের মধ্যে শেষ করব। যারা এখনও পর্যন্ত কোনো আইসিটিতে কোনো কিছু পড়ো নাই তারাও এই ক্লাসটা করলে আশা করি এখান থেকে 25-এর মধ্যে 23 থেকে 25টা পর্যন্ত কি কমন আমরা পাবো বলে আশা করি ইনশাআল্লাহ। তা আমরা সবাই না টেনে পুরোটা ভিডিও একসাথে দেখবো। এটা পুরোটা ভিডিও দেখার পর নিজেরাই তোমরা অনেকগুলো কোয়েশ্চেনের আনসার নিজেরাই সলভ করতে পারবা। তা আমরা আর দেরি না করে আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তা আমরা ক্লাসটা প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে সবগুলো চ্যাপ্টার দেখব। এই আমরা যেগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কতগুলো এমসিকিউ থাকে, যেগুলো থিওরিটিক্যাল যেগুলো আমরা মুখস্থ করলেই পারবো সেগুলোও আমি এখানে দিছি। আর যেগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে, যেগুলো বুঝলে আমরা আনসার করতে পারবো সেগুলো আমরা এখানে দিছি, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে আমরা এমসিকিউ যেগুলো আমরা এখানে সাজিয়েছি, যেই প্রশ্নগুলো নিয়ে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। যেগুলো আমাদেরকে বুঝতে হবে, যেগুলো আমাদেরকে কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে, যেগুলো আমরা বুঝলে অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করতে পারবো, সেই বিষয়গুলো আমরা দেখব। এখন আমরা প্রথম অধ্যায় থেকে আমরা যেগুলো এমসিকিউ আলোচনা করব সেগুলো হচ্ছে, এখানে কি বলছে দেখো, এগুলো তোমরা একবার পড়ে গেলে, একবার আমাদের ক্লাসটা করে গেলে, পুরোটাই করে গেলে তোমরা সবগুলো নিজেরাই পারবা। তাহলে দেখো, বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক? বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক? ইন্টারনেট। কোনো কিছু চিন্তা করার দরকার নাই এখানে। এই প্রশ্নটাতে কোনো কিছু চিন্তা করতে হবে না, ডিরেক্ট আনসার দিবা এখানে। এক কথায় আমাদের হচ্ছে ওয়ান শট এই ক্লাসের মধ্যে আমরা সবগুলো পুরো আইসিটি পঞ্চম অধ্যায় পর্যন্ত যে 25টা এমসিকিউ আসবে সবগুলো এমসিকিউ আমরা আনসার করতে পারবো। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবা, আইসিটিতে তোমাকে 25টা শুরুতে যেহেতু আমাদের এমসিকিউ দেয়, আমাদের 3-4 মিনিট এমনি এমনি চলে যায়, তাহলে আমাদের থাকে 21 থেকে 22 মিনিট। তো প্রথম আমাদেরকে এখানে কিছু পয়েন্টের জন্য কিছু, যেমন এই কোয়েশ্চেনগুলোর জন্য তুমি 1 মিনিট ব্যয় করতে পারবা না। এই কোয়েশ্চেনের আনসারগুলো তোমাকে 10 সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলতে হবে বা 5 সেকেন্ডের মধ্যে আনসার করে ফেলতে হবে, কারণ তোমাকে এখানে কিছু কোয়েশ্চেনের মধ্যে তোমাকে বুঝে বুঝে আনসার করতে হবে, একটু টেকনিক কাজে লাগাতে হবে। তাহলে আমরা সেজন্য যেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে না সেগুলো আমরা দ্রুত করে ফেলবো। ওকে, তাহলে দেখো আমি আবার বলছি, বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক? ইন্টারনেট। বিশ্বগ্রামের ধারণা কত সালে রূপ নেয়? 1970 সালে। বিশ্বগ্রামের ধারণা কত সালে রূপ নেয়? 1970 সালে। সর্বপ্রথম কে বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন? মার্শাল ম্যাকলুহান। সর্বপ্রথম কে বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন? মার্শাল ম্যাকলুহান। 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার, এখানে দেখো একটু খেয়াল করতে হবে এই প্রশ্নটাতে। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻৯ মিটার। 1 ন্যানোমিটার সমান কত মিটার বলছি? 10⁻৯ মিটার। তাহলে এই প্রশ্নটা আবার আমাদেরকে আসতে পারে 10 ন্যানোমিটার সমান কত মিটার? 10 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻8 মিটার। মনে রাখবা, 10 ন্যানোমিটার সমান হচ্ছে কি কত বলছি? 10 ন্যানোমিটার সমান আমরা বলছি 10⁻8 মিটার। এদিকে যখন একটা শূন্য বাড়বে এদিকে 1 কমে যাবে। এরপর আমাদের এটা বলতে পারে 100 ন্যানোমিটার সমান কত? 10⁻7 মিটার। ওকে, তাহলে কি বলছি আমরা? 1 ন্যানোমিটার সমান হচ্ছে আমাদের 10⁻9 মিটার, 10 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻8 মিটার, এরপর 100 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻7 মিটার। মনে রাখবা এগুলো। এরপরে দেখো, এরপর আমরা এই প্রশ্নটাতে দেখব, কে বলছে ইমেল কে আবিষ্কার করেন? ইমেল, ইলেকট্রনিক মেল। ইমেল হচ্ছে কি? ইলেকট্রনিক মেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেল। ইমেল আবিষ্কার করছে হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন। এমসিকিউ কোয়েশ্চেন অপশনের মধ্যে তোমাকে অনেক সময় রে টমলিনসন বলতে পারে। রে টমলিনসন, রেমন্ড স্যামুয়েল পুরোটা না দিয়ে তোমাকে রে টমলিনসন এটাও বলতে পারে। 1971 সালে, মনে রাখবা। ওকে, আউটসোর্সিং কি? ইন্টারনেট ভিত্তিক কাজ। ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে আউটসোর্সিং। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা, ব্যবসা পরিচালনা করে এটাকে বলা হয় ই কমার্স। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় আউটসোর্সিং। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় আউটসোর্সিং। এরপর দেখো, বিশ্বগ্রামের প্রতিষ্ঠার উপাদান। এখানে এই প্রশ্নটা হচ্ছে তোমাকে 2টা বা 3টা আনসার থাকে, সেরকম থাকবে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মূল উপাদান হচ্ছে কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা। মানুষের সক্ষমতা বলে আমরা এটা, ডেটা কানেক্টিভিটি মানে সংযুক্ততা, ডেটা হিউম্যান অ্যাবিলিটি বা মানুষের সক্ষমতা বলা হয়।
টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক, টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশেষায়িত নেটওয়ার্ক, এই দুইটা পয়েন্ট। বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশেষায়িত নেটওয়ার্ক। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে, এখানে অনেকগুলো ইউজ করা হয়, তবে প্রধান উপাদান বললে আমরা নাইট্রোজেন বলবো। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান বললে কি বলবো? নাইট্রোজেন। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক? এই একটা জিনিস মনে রাখো, এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয়? তাহলে 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক জগৎ তৈরি হয়। এরপর দেখো এখানে কি বলছে, কম্পিউটার সিমুলেশন। সিমুলেশন কথাটা যখন আসবে, সিমুলেশন কথাটা আসলেই আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলে দিব, কোনো কিছু চিন্তা করার দরকার নেই। সিমুলেশন কথাটা লেখা থাকলে আমরা বলবো ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশন, সিমুলেটেড এগুলো যদি বলা থাকে ভার্চুয়াল রিয়েলিটি বলবো। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্স। মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হচ্ছে কি? ভার্চুয়াল রিয়েলিটি। মানুষের চিন্তাভাবনাকে কি প্রযুক্তির মাধ্যমে প্রকাশ করা, এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এরপর দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় প্রোলগ ল্যাঙ্গুয়েজ। এই প্রোলগটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয়। কোনটি রোবটের ব্যবহার? কোথায় মানে রোবট ব্যবহার করা হয়? জটিল কিছু সার্জারির চিকিৎসা ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। জটিল কিছু চিকিৎসায় রোবট ব্যবহার করা হয়। কোন পদ্ধতিতে? অ্যাকচুয়েটর বলা হয় হচ্ছে পেশি। অ্যাকচুয়েটর হচ্ছে কি রোবটের, অ্যাকচুয়েটর বলা হয় পেশিকে। অ্যাকচুয়েটর বলা হয় কোথায়? অ্যাকচুয়েটরটা কোথায় ব্যবহার করা হয়? রোবোটিক্সের মধ্যে। অপশন থাকবে এগুলা। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়? 360 ডিগ্রি। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়? 360 ডিগ্রি। এটা হচ্ছে রোবট, একটা মুভি আছে হিন্দি, এই রোবট মুভিতে দেখবা একটা রোবটের মধ্যে একটা মানুষ এখানে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। তো সেটাকে টেস্ট করার জন্য কী করছে, তাদের মাথাটা ঘুরাতে দিচ্ছে। তো এখন মাথাটা যখন ঘুরাতে দিচ্ছে যারা রোবট, তারা হচ্ছে কি পুরোটাই ঘুরাতে পারতেছে, কিন্তু যেটা মানুষ ছিল সে পুরোটা ঘুরাতে পারে নাই। তাহলে এটা কেন? কারণ রোবট হচ্ছে 360 ডিগ্রিতে ঘুরানো যায়, রোবটকে কিন্তু মানুষ তো পারে না। মানুষ 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে না, মনে রাখবা। এরপর দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহারিক ক্ষেত্রসমূহ হচ্ছে কি এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম। এখানে এগুলো হচ্ছে কি ফাজি লজিক, মানে হচ্ছে যে লজিকগুলো আসলে মূলত লজিক নয়, মানে ফাজি লজিকগুলো হচ্ছে মূলত যেটা লজিক নয়, কোনো লজিক না, লজিকের মধ্যে পড়ে না এরকম টাইপের, সেগুলো হচ্ছে ফাজি লজিক। প্রথম ট্রান্সজেনিক প্রাণী হচ্ছে ইন্দুর, এগুলো একদম মনে রাখবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক হচ্ছে ফাউলবার্গ, মনে রাখতে হবে। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে কোনো একটা শস্যকে যখন তুমি উৎপাদনটা বাড়াতে চাচ্ছ, অতিরিক্ত উৎপাদন, ভালো উৎপাদন পেতে চাচ্ছ, তখন তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি হচ্ছে কি? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটা? কিস্ট্রোক। এখান থেকে বলছিলাম আমরা থিওরিটিক্যাল সিকিউ ক্লাসের মধ্যে বলছিলাম, এখানে আচরণগত বৈশিষ্ট্য থেকে একটা এমসিকিউ আসতে পারে বলছিলাম, আচরণগত এবং শারীরবৃত্তীয় থেকে বায়োমেট্রিক্সের। তাহলে এটা হচ্ছে এখানে আসছে, সেটা হচ্ছে কিস্ট্রোক। বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে কোথায়? জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত হয় পাসপোর্ট তৈরি করতে। দেখবা তোমরা পাসপোর্ট বানাতে গেলে সেখানেও তোমার কি বায়োমেট্রিক্স চাপ দিতে হবে আঙ্গুলের, জাতীয় পরিচয়পত্র ওখানেও কিন্তু চাপ দিতে হয়। তাহলে এটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়? জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে। এরপর দেখো, কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার। আমরা সাধারণত বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের জীববিজ্ঞান আমরা পড়ি হচ্ছে অনেকগুলো জীবের বৈজ্ঞানিক নাম, অনেকগুলো জীবের বিভিন্ন বিষয় সংক্রান্ত, এগুলো যখন আমরা পড়ি সেগুলো যদি আমরা আইসিটিতে যদি আওতাভুক্ত করি তখন সেটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স বলা হয়। তাহলে জৈবিক ডেটার সমাহার, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। টপ ডাউন কথাটা দেখলেই সেখানে তুমি বলবা ন্যানো টেকনোলজি, কোনো কিছু চিন্তা করার দরকার নেই। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কি? টপ ডাউন কথাটা আসলে ন্যানো টেকনোলজি বলে দেব। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং প্রলেপ এগুলোতে হবে ন্যানো টেকনোলজি। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ এগুলোতে কি হবে? ন্যানো টেকনোলজি, মনে রাখবা। এরপর দেখো, কম্পিউটার ইথিক্সের নির্দেশনা। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা মানে কয়টা কম্পিউটার ইথিক্স আছে? এথিক্যাল, এটা হচ্ছে 10টা, ফিক্সড মনে রাখতে হবে। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা হচ্ছে 10টা। নেটভিত্তিক অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দাও, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম বা প্লেজারিজম।
ঠিক আছে? তাহলে নেট ভিত্তিক কোনো তথ্য অন্যের কোনো লেখাকে আমরা নিজের নামে চালাই দিচ্ছি, সেটা হচ্ছে প্লেজিয়ারিজম বা প্লেজারিজম। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করা, কম্পিউটার ব্যবহার করাকে বলা হয় হ্যাকিং। এই শব্দটার সাথে আমরা পরিচিত, কেউ আমরা বলতে হ্যাক করে, তাহলে হ্যাকিং এটা হচ্ছে কি অনুমতি ব্যতীত কারো নেটওয়ার্কে প্রবেশ করা, এটাকে বলা হচ্ছে কারো কম্পিউটার ব্যবহার করা, এটাকে বলা হচ্ছে হ্যাকিং। এরপর দেখো কোনটি ডিএনএর নতুন সিকোয়েন্স মানে গঠন বোঝাচ্ছে তৈরি প্রযুক্তি, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডিএনএ যদি এগুলো ডিএনএ সংক্রান্ত, এগুলো ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ন্যানো টেকনোলজির জনক হচ্ছে রিচার্ড ফাইনম্যান। ন্যানো টেকনোলজির জনক কে বলছি? রিচার্ড ফাইনম্যান। এবার জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ কি? বায়ো ইনফরমেটিক্স। আমরা বলছিলাম জীব সংক্রান্ত বা জীববিজ্ঞান সংক্রান্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো যেখানে থাকবে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। মনে রাখবা রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। এরপর দুর্ঘটনায় নিহত যাত্রীদের আমরা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা যদি কাউকে শনাক্ত করতে না পারি তাহলে আমরা কী করি? ডিএনএ অ্যানালাইসিস, ডিএনএর মাধ্যমে তাকে শনাক্ত করি, এটা আমরা পারি, আমরা জানি। তাহলে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হচ্ছে কি? রোবোটিক্স। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি বলতে আমরা মানুষ যে কিছু কাজ আছে, কঠিন কাজ, জটিল কাজ, যেগুলো মানুষ দিয়ে আমরা করতে পারি না, মানুষ দিয়ে করলে রিস্ক থাকবে, সেখানে আমরা রোবট ব্যবহার করি। তাহলে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স। ডেটা কমিউনিকেশন কি? তাহলে দুইটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান। আমরা একটা মোবাইল থেকে যখন আরেকটা মোবাইলে কল দিব, মেসেজ দিব, তখন আমরা সেটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন, ডেটা যখন পাঠাবো। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্পিড কত? সর্বনিম্নটা হচ্ছে 45, সর্বোচ্চটা হচ্ছে 300। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন বলতে পারে, সর্বোচ্চটাও বলতে পারে। সর্বনিম্ন হচ্ছে 45 বিপিএস আর সর্বোচ্চ হচ্ছে 300 বিপিএস, মনে রাখবা। এরপর তাহলে এখন ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেত, আমাদের দুই ধরনের সংকেত আছে। ডিজিটাল সংকেতকে যখন আমরা অ্যানালগে রূপান্তর করব তখন এই কাজটাকে কি বলা হয়? এই কাজটাকে বলা হয় মডুলেশন। মনে রাখবার একটা জিনিস এখানে বলে দিই, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার জন্য আমাদের একটা ডিভাইস লাগে, সেটা হচ্ছে কি? মডুলেটর। ডিভাইসটার নাম হবে মডুলেটর। ডিভাইসের নাম হচ্ছে মডুলেটর আর পদ্ধতির নাম হচ্ছে মডুলেশন। আর অ্যানালগকে যখন আমরা ডিজিটালে নিয়ে যাব তখন হবে ডিমডুলেটর। ডিভাইসের নাম ডিমডুলেটর আর পদ্ধতিটির নাম হচ্ছে ডিমডুলেশন, মনে রাখবা। তাহলে ডিজিটালকে অ্যানালগ বললে মডুলেটর, মডুলেশন। অ্যানালগকে ডিজিটাল করলে ডিমডুলেটর, ডিমডুলেশন। ডেটা কমিউনিকেশনের মাধ্যম টুইস্টেড পেয়ার কেবল দিছে, এখানে রেডিও ওয়েভ দিছে, মডেম দিছে। তো এখানে দেখো একটু খেয়াল করো, এখানে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, এখানে কিন্তু সবগুলো আনসার হবে না। টুইস্টেড পেয়ার কেবল এটা হচ্ছে মাধ্যম, তার যুক্ত মাধ্যম। রেডিও ওয়েভ এটা হচ্ছে তারবিহীন মাধ্যম, কিন্তু মডেম এটা মাধ্যম না, মনে রাখবা। তাহলে ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভ। ডেটা স্থানান্তরের হারকে কী বলা হয়? ব্যান্ডউইথ। ডেটা স্থানান্তরের হারকে কী বলা হয়? ব্যান্ডউইথ, মনে রাখবা। ডেটা স্থানান্তরের হারকে কী বলা হয়? ব্যান্ডউইথ। এরপর দেখো একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট যখন ডেটা ট্রান্সফার হলে ব্যান্ডউইথ কত? এখানে কি মনে রাখবে, এই টাইপের প্রশ্ন আসলে 10 নিচে এটা উপরে হবে, এটা ভাগ করলে যেটা থাকবে সেটা আনসার, তত বিপিএস। ঠিক আছে? তাহলে এখানে সময় দিয়ে তোমার ডেটাটাকে ভাগ করে দিবা, আনসার পেয়ে যাবা। ডেটা কমিউনিকেশনের গতি কতবার? গতি মানে হচ্ছে ব্যান্ডউইথ, যেটা পড়ছিলাম। ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা ট্রান্সমিশনের গতিও বলি আমরা। তাহলে গতি কয় প্রকার? 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় কোথায়? ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় টেলিগ্রাফে। ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিগ্রাফে। এরপর দেখো ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় টেলিগ্রাফে, ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় কোথায়? টেলিফোনে। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয় বলছি? টেলিফোনে। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস। সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস। কম্পিউটার থেকে প্রিন্টারে, মনে রাখবা এটা, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা যায় কিসের? ভয়েস ব্যান্ডে। কম্পিউটার থেকে প্রিন্টারে যখন আমরা কোনো কিছু প্রিন্ট করাতে যাব তখন ডেটাটা পাঠাবো হচ্ছে ভয়েস ব্যান্ডে। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? 1 Mbps-এর অধিক। বর্তমানে যেটা ইউজ করি আমরা 1 Mbps-এর অধিক ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ। এরপর দেখো ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? আইসোক্রোনাসে। একদম মুখস্থ রাখবে এগুলো, একবার দেখে গেলে হয়ে যাচ্ছে। গ্রুপ এসএমএস এটা হচ্ছে মাল্টিকাস্ট। গ্রুপ এসএমএস মানে হচ্ছে আমি সবাইকে পাঠাবো না, শুধু গ্রুপে যারা থাকবে, আমার তোমার যে গ্রুপটা করে ফেলবো গ্রুপের মধ্যে যারা থাকবে শুধু তারা পাবে, এরকমভাবে আমি মেসেজটা দিব, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর সবাইকে দিলে সেটা হচ্ছে ব্রডকাস্ট। একই সাথে উভয় প্লে মানে হচ্ছে দোনো দিক থেকে ডেটা ট্রান্সফার করতে পারবো।
দোনো দিক থেকে ডেটা ট্রান্সফার করতে পারলে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। দোনো দিক থেকে ডেটা ট্রান্সফার করতে পারলে ফুল ডুপ্লেক্স। ব্রডকাস্ট মোডের উদাহরণ হচ্ছে টিভি সম্প্রচার। টিভিতে আমরা কোনো কিছু সম্প্রচার করলে এটা পুরো টিভি সবগুলো টিভিতে চলে যাবে, তাহলে এটা হচ্ছে ব্রডকাস্ট। এরপর দেখো ফুল ডুপ্লেক্স মোডে চলে কে? মোবাইল ফোন, ল্যান্ডফোন। রেডিও হচ্ছে সিমপ্লেক্স মোডে চলে। ফুল ডুপ্লেক্স মোডে কে চলবে? মোবাইল ফোন, ল্যান্ডফোন এগুলা। টেলিভিশনের মোড হচ্ছে কি? সিমপ্লেক্স, ব্রডকাস্ট। টেলিভিশনে যে প্রোগ্রামটা হয় সেটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে মাল্টিকাস্ট হবে না। এরপরে টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কি? টুইস্টেড পেয়ার কেবল, মনে রাখতে হবে। টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। কোএক্সিয়াল কেবলে ডেটা প্রেরণের সাধারণ হার হচ্ছে কত? 100 Mbps। কোএক্সিয়াল কেবলে ডেটা প্রেরণের সাধারণ হার হচ্ছে 100 Mbps। এরপর দেখো তারগুলো পেঁচানো থাকবে। পেঁচানো কথাটা বললে জোড়া পেঁচানো থাকবে তারগুলো, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তাহলে এখানে কয় জোড়া তার থাকে? 4 জোড়া তার থাকে। 4 জোড়া তার থাকে, প্রত্যেক জোড়ায় কমন তার, একটা কমন তার থাকে, সেটা রং হচ্ছে সাদা। এরপরের প্রশ্নটাতে আমি দিছি টুইস্টেড পেয়ার কেবল সাধারণ তার বলতে হচ্ছে কমন তার হচ্ছে সাদা। ফাইবার অপটিক কেবল হচ্ছে উচ্চ গতি সম্পন্ন। ফাইবার অপটিক কেবল হচ্ছে বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত, কিন্তু দামে সস্তা না, এটা অনেক বেশি দাম, অন্যান্যগুলোর তুলনায় দাম বেশি। তাহলে উচ্চ গতি সম্পন্ন হবে, বিদ্যুৎ চৌম্বক মুক্ত। কেন? এখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, অর্থাৎ ইএমআই মুক্ত বলা হয় এটাকে। ইএমআই মুক্ত মানে হচ্ছে বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত। হটস্পট কি? তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। তারবিহীন ইন্টারনেট ব্যবস্থাকে হটস্পট বলা হয়। এরপর দেখো কোনটি ব্লুটুথের স্ট্যান্ডার্ড থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, মাথায় রাখবা। এটা হচ্ছে IEEE, ডিরেক্ট এভাবে না দিয়ে তোমাকে দিতে পারে IEEE 802.15। মনে রাখবা ব্লুটুথেরটা হচ্ছে 15, ওয়াইফাইয়েরটা হচ্ছে 11, ওয়াইম্যাক্সেরটা হচ্ছে 16। ব্লুটুথ হচ্ছে 15, ওয়াইফাই হচ্ছে 11, ওয়াইম্যাক্স হচ্ছে 16। IEEE 802.15। তারপর হচ্ছে ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্কে কোন পদ্ধতি? ব্লুটুথ যেটা, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথের মাধ্যমে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করব সেটাকে বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ওয়াইম্যাক্স হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। আইপি ডেটা নেটওয়ার্ক বলা হয় কোন পদ্ধতি, কোন জেনারেশনটা? 4th জেনারেশন বা 4G। 4G এটাকে বলা হয় আইপি ডেটা নেটওয়ার্ক। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য মাধ্যম হচ্ছে কি? ওয়াইম্যাক্স। পাহাড়ি এলাকায় আমরা যেটা নেটওয়ার্ক স্থাপনের জন্য সুবিধাজনক হচ্ছে ওয়াইম্যাক্স। এরপর দেখো গ্রিন ফোন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্রিন ফোন বলা হয় সিডিএমএ প্রযুক্তির মোবাইলকে। আমরা যেগুলো ইউজ করি সেগুলো একটাও কিন্তু সিডিএমএ প্রযুক্তি না, সবগুলো হচ্ছে জিএসএম প্রযুক্তি। আমাদের দেশে একটা কোম্পানি ছিল সিটিসেল। এই সিটিসেল নাম্বারটা হচ্ছে এই কোম্পানির যে মোবাইল, সেগুলো হচ্ছে সিডিএমএ প্রযুক্তিতে চলতো। আচ্ছা, তাহলে আমাদের এখন বর্তমানে যেগুলো রবি, এয়ারটেল যেগুলো আছে সবগুলো হচ্ছে জিএসএম প্রযুক্তি, মনে রাখবা। এমএমএস সার্ভিস চালু হয় কোন পদ্ধতি? দ্বিতীয় প্রজন্মের মোবাইলে হচ্ছে এমএমএস সার্ভিস চালু হয়। ইন্টারনেট ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে? তৃতীয় প্রজন্মের মোবাইলে, মনে রাখবে এগুলো। ডেটা ফিল্টারিং করা হয় কোথায়? রাউটারে। এরপর দেখো একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কি বলা হয়? একই ভবনের বিভিন্ন কক্ষ, এখানে অনেকগুলো রুম আছে, ওই সবগুলো রুমের মধ্যে কম্পিউটার সবগুলোকে যদি আমরা নেটওয়ার্কের আওতাভুক্ত করি, তাহলে সেটা হবে আমাদের ল্যান। সেটা কি হবে? ল্যান। ঠিক আছে, সেটা হবে ল্যান। ওকে, তাহলে কোন ডিভাইসের সাহায্যে প্রেরক থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপকে প্রেরণ করা যায়? এটা হচ্ছে সুইচ না থাকলে সবগুলোতে একসাথে চলে যাবে, আর সুইচ দিলে তুমি নির্দিষ্ট পোর্টের মধ্যে ডেটা পাঠাতে পারছো, সেটা হচ্ছে কি? সুইচ। টপোলজি কয় প্রকার? টপোলজি হচ্ছে 6 প্রকার। এরপর দেখো স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? কেন্দ্রীয় ডিভাইস হিসেবে আমরা হাব ব্যবহার করি। কেন্দ্রীয় হাব থাকলে সেটা হচ্ছে স্টার টপোলজি, মানে কেন্দ্রীয় হাব কোথায় থাকবে? স্টার টপোলজিতে। প্রোটোকল ট্রান্সলেশন সুবিধা দেয় কোনটি? গেটওয়ে। রাউটারের মধ্যে হচ্ছে একই প্রোটোকল ব্যবহার করা যায়, আর গেটওয়ে দিয়ে আমরা হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ইউজ করতে পারবি। ভিন্ন প্রোটোকল বললে তখন আমাদেরকে কি বলতে হবে? গেটওয়ে বলতে হবে। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? স্টার টপোলজি। এই প্রশ্নগুলো বেশিরভাগ আসছে, এই প্রশ্নগুলো অনেকবার আসছে, সেজন্য দেখবা এগুলোকে।
এরপর দেখো নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কী ব্যবহার করা হয়, সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, সুইচ সবগুলো ইউজ করতে পারি আমরা। তাহলে নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি, সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব এবং সুইচ। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার যুক্ত থাকে, কোন টপোলজিতে, রিং টপোলজি এবং ম্যাশ টপোলজি। রিং টপোলজি এবং ম্যাশ টপোলজিতে সবগুলো প্রথম এবং শেষ কম্পিউটার পরস্পর যুক্ত থাকবে। এরপর ক্লাউড কম্পিউটিংয়ের সুফল, এটা হচ্ছে সাশ্রয়ী এবং সহজলভ্য। কেন? ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে একটা পয়েন্ট মনে রাখবা, সেটা হচ্ছে কি, ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, সিকিউর ক্ষেত্রে মনে রাখবা, যেটা হচ্ছে সেবা প্রদান করা। সেবাটা কীরকম, আমরা হচ্ছে একজন আমাদের যেই কস্ট, আমরা যেমন বাসা ভাড়া নিই, বাসা ভাড়াটা বিল্ডিংটা আমরা নিজেরা তৈরি করি না, বিল্ডিং তৈরি করতে অনেক টাকা লাগে। একজন বিল্ডিংটা তৈরি করবে, তার থেকে আমরা ভাড়ার বিনিময়ে কী করব, আমরা একটা বাসা ভাড়া নিব। বিদ্যুৎ চালাচ্ছি আমরা, বিদ্যুৎ তাদের থেকে প্রতি মাসে আমরা যতটুকু চালাচ্ছি ততটুকু পেমেন্ট দিচ্ছি। তাহলে যতটুকু এখানে সুবিধাটা হচ্ছে কি, আমি যতটুকু ইউজ করব ততটুকু পেমেন্ট দিতে পারবো, এটা হচ্ছে সুবিধা, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এরপর দেখো টেলিভিশনের রিমোট কন্ট্রোল। টেলিভিশনের রিমোট বলো, শুধু টেলিভিশন না, বিভিন্ন খেলনা আছে, বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট আছে, যেগুলো হচ্ছে তোমার কি রিমোটের মাধ্যমে চলে, সেগুলো হচ্ছে কি ইনফ্রারেড প্রযুক্তিতে। এখানে ইনফ্রারেড ইউজ করা হয় রিমোটের মধ্যে। ওয়াইফাই ও ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কভারেজ এরিয়া, ট্রান্সমিশন মোড, ট্রান্সমিশন স্পিডে। তাহলে ওয়াইফাই ও ওয়াইম্যাক্সের পার্থক্য হচ্ছে এটা। সাধারণত মোবাইল কমিউনিকেশন কোনটা, মোবাইল কমিউনিকেশন হচ্ছে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, শুধুমাত্র কথা বলার ব্যবস্থা, তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। এটা দিয়ে শুধুমাত্র কথা বলি না, আমরা আরও অনেক কাজ করতে পারি, ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক। তাহলে শুধুমাত্র কথা বলার এটা হবে না, ওকে। এরপর দেখো সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, শুধু যদি সংখ্যা পদ্ধতি বলে 2 প্রকার, আর যদি বলে বৃত্তের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাহলে 4 প্রকার। শুধু সংখ্যা পদ্ধতি বললে 2 প্রকার, বৃত্তের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি বললে 4 প্রকার। বাইনারির ভিত্তি হচ্ছে কি 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। বেস থেকে একটা প্রশ্ন আসতে পারে। এরপর দেখো 12 এর বাইনারি মান কত। তাহলে 12 এর বাইনারি মান, এগুলো বের করার জন্য আমরা সাধারণত ক্যালকুলেটর ইউজ করে এই কাজগুলো করতে পারি। তাহলে যারা 100 ms এর ক্যালকুলেটরগুলো ইউজ করবা, তারা কি করতে পারি, আমরা ক্যালকুলেটরে মোড, অনের পাশে একটা মোড আছে, মোড, এটা 2 বার যখন ক্লিক করবা 3 নাম্বার এখানে বেস পাবা। 2 বার ক্লিক করলে 3 নাম্বার একটা বেস পাবা। ওখানে ক্লিক করলে তুমি ওখানে কোনায় তোমার ক্যালকুলেটরের কোনায় ডি মানে ডেসিমেল চলে আসবে, ওকে। তাহলে ডেসিমেল চলে আসলে এরপরে কি করবা, এখন এটা হচ্ছে কি ডেসিমেল সংখ্যা, এটা ডেসিমেল নাম্বার। তাহলে ডেসিমেল নাম্বারের মধ্যে তুমি ডেসিমেল এটা দিয়ে তারপর কি করবা, এই সংখ্যাটা লিখবা 12, এটা লিখে সমান দিবা। সমান দেওয়ার পর তোমাদের ক্যালকুলেটরের তৃতীয় লাইনে লাস্টেরটা হচ্ছে অক্টাল, এর আগেরটা হচ্ছে বাইনারি। তোমাকে যেহেতু বাইনারিতে বলছে, বাইনারিটা ক্লিক করবা। তাহলে বাইনারি ক্লিক করলে তোমার এখানে আনসার চলে আসবে 1100, এটা আনসার চলে আসছে। তাহলে ক্যালকুলেটর ইউজ করে এটা করে ফেলবো, ওকে। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই কাজটা সম্পন্ন করব। এরপর 29-এর বাইনারি, এরপর একই কাজটা দেখো, একইভাবে আমরা 29কে বাইনারিতে রূপান্তর করব। তাহলে এটা হচ্ছে কত, 11101। এই পদ্ধতিতে আমরা কাজটা করে ফেলবো, ওকে। তাহলে এই পদ্ধতিতে আমাদেরকে এগুলো করতে হবে। এখন দেখো এটা কি বলছে, এটা বলছে বাইনারিতে দেওয়া আছে, এটাকে হেক্সাডেসিমেলে নিতে বলছে, ওকে। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এখানে যেহেতু পয়েন্ট আছে, এটা আমরা 8421 দিয়ে করতে পারি, 8421, ওকে। তাইলে বাইনারির 4 বিট সমান হচ্ছে হেক্সাডেসিমেল একটা সংখ্যা, মানে হেক্সাডেসিমেলকে যখন তুমি রূপান্তর করবা বাইনারিতে, তাহলে তোমাদের একটা সংখ্যার জন্য 4 বিট লিখতে হবে। তাহলে এখানে 4 বিটটা কীভাবে করবো দেখো, ভাগ করে ফেলবো আমি। দশমিকের আগেরটা হচ্ছে ডান থেকে বামে, দশমিকের পরেরটা হচ্ছে বাম থেকে ডানে। তো এখানে আছে একটা, এটাকে যদি আমি 4 বিট করতে চাই 000 ইউজ করব, 4 বিট হয়েছে এটা। এখানে যদি আমি 4 বিট করতে চাই 00 ইউজ করব, তাহলে 4 বিট হয়েছে এটা। তাহলে দেখো এটা হচ্ছে 0001, 0001। তাহলে কার নিচে 1 আছে, এখানে 1-এর নিচে, তাহলে আমরা একটা পাচ্ছি 1। এরপর দেখো 1011 লিখবো আমরা, কার নিচে 1 পাচ্ছি, এটা। তাহলে 8 2 10, 10 আর 1 11, হেক্সাডেসিমেলের 11 মানে কত, বি। পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম। এরপর 1101, তাহলে 8 8 4 12, 12 1 13, 13 মানে কি, ডি। 13 মানে হচ্ছে ডি। এরপর হচ্ছে 1100, 11 প্রথম দুইটা 1 মানে হচ্ছে 8 4 12, 12 মানে হচ্ছে সি, ওকে। 4 বিট ভাগ করে আমরা এটা করব। তারপর দেখো এত হেক্সাডেসিমেল একই কাজ,
এখানে 4 বিট আছে, এখানে 4 বিট করতে গেলে এখানে 2টা 0 দিতে হবে। তাহলে 1 1 প্রথম 3টা 1, প্রথম 3টা 1 মানে হচ্ছে 8 4 12 13 14, 14 মানে হচ্ছে ই পয়েন্ট। প্রথম 2টা 1, প্রথম 2টা 1 মানে হচ্ছে 8 4 12, 12 মানে সি, এটা দিয়ে 16। ওকে, তাহলে মাথায় রাখবে এগুলো, বারবার না বুঝলে রিপিট করে আবার দেখবা। ওকে, এরপরে দেখো আবার আমাদের একটা বাইনারিকে হেক্সাডেসিমাল সংখ্যা কত বলছে, তাহলে এখানে 4 বিট, এটাতে 4 বিট 8 বিট আছে, এখানে একটা, এটাকে 4 বিট করতে গেলে এখানে 0 দিতে হবে 3টা, তাহলে 1 1 0 1, তাহলে 8 4 12, 12 একে 13, 13 মানে হচ্ছে ডি। এরপর প্রথম 3টা 1, 8 4 12 13 14, 14 মানে হচ্ছে ই। 1 3 3, প্রথমটা 1 মানে হচ্ছে 8। এখানে আমাদেরকে দ্রুত করতে হবে, আমাদের সময় কম, আমাদের এমসিকিউতে সময় হচ্ছে 25 মিনিট, দ্রুত করে আমরা কাজটা করে ফেলবো। ওকে, এরপর এটাকে হেক্সাডেসিমাল বলছে 4 বিট, এটাকে 4 বিট করতে গেলে আগে 2টা 0 দিতে হবে, এটাকে বাম থেকে ডানে, এরপর এটাকে 4 বিট করতে গেলে আগে 2টা 0 দিতে হবে আমাদের। ওকে, তাহলে এখন এখানে দেখো এইটার যখন আমরা ইউজ করব তখন আমরা দেখব 1টা কোথায়, তাহলে আমাদের 8421 এর মধ্যে আমরা দেখব 0010, 0010, তাহলে এখানে 2 এর নিচে 1 আছে, অর্থাৎ এটা হবে 2, প্রথমটা হবে 2। এরপর দেখো 0101, তার মানে কি এটা হচ্ছে 4, এটা 1, 4 একে কত 5। এরপর পয়েন্ট আছে, পয়েন্ট ইউজ করব 1010, 1010 মানে হচ্ছে 1010, 8 আর 2 10, 10 মানে এ। এরপর হচ্ছে 1100, 1100 মানে প্রথম 2টা 1, তাহলে 8 4 12, 12 মানে হচ্ছে সি 16। এরপর দেখো এটা কোন ধরনের সংখ্যা, এ বি সি ডি, এ বি সি ডি থাকলে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এ বি সি ডি যদি থাকে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এরপর দেখো বি এফ ই এর অক্টাল মান কত, তাহলে আমরা বি এফ ই আগে দেখবো এটা কী সংখ্যা, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল, এ বি সি ডি থাকলে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমরা প্রথমে মোড, এটা মোডকে আমরা বলছিলাম মোড অনের পাশে যেটা মোড থাকবে সেটাকে 2বার ক্লিক করলে 3 নাম্বারে আমরা বেস পাবো, 3 নাম্বারে দিব। এরপর আগে হচ্ছে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ক্যালকুলেটরকে সেই মোডে নিতে হবে, এটা হেক্সাডেসিমাল, আমরা ক্যালকুলেটরকে হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাব। এরপর এটা লিখব বিএফই, বিএফই এটাকে কিসে নিতে বলছে, অক্টাল, সমান দিবা, সমান দিয়ে অক্টাল দিবা। তৃতীয় লাইনে ক্যালকুলেটরের তৃতীয় লাইনে একদম ডান পাশেরটা হচ্ছে অক্টাল, এটা পাচ্ছি আমরা কত 5776 অক্টাল। এরপর দেখো 762 সংখ্যাটি হতে পারে, এই সংখ্যাটা এটা দশমিকও হতে পারে, অক্টালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে, কিন্তু এটা বাইনারি হবে না। যদি 01 থাকতো তখন এটা বাইনারি হতো। 77 এর দশমিক মান কত, তাহলে 77 এটা হচ্ছে আমাদের কি, যেহেতু বেস 8 আছে, 8 বেস থাকে মানে এটা কি সংখ্যা, অক্টাল সংখ্যা। তাহলে অক্টালকে আমরা ডেসিমেল, দশমিক মান হচ্ছে ডেসিমেল, তাহলে আমরা ক্যালকুলেটরকে আগে অক্টাল মোডে নিয়ে যাব, অক্টাল মোডে নিয়ে গিয়ে এটা লিখবো 77, এটা লিখবো, এটা লিখে আমরা এটাকে ডেসিমেল মোডে নিয়ে যাব 63, এটা ডেসিমেল মানটা বের করে ফেললো এইভাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটর আমরা মোড এটা 2বার দিব, মোড এটা 2বার দিলে 3 নাম্বারে বেস আসবে, তাহলে 3 দিব, 3 দিলে বেস। তো এখানে কোনায় যদি ডি থাকে তাহলে আমরা যদি বাইনারি বের করি তাহলে এটা তৃতীয় লাইনের, ক্যালকুলেটরের তৃতীয় লাইনের একদম ডান পাশ থেকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমেল আছে, সেখান থেকে আমরা এটা মোডটা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে যে মোডে মান থাকবে সেই মোডে নিয়ে যাব, সেই মানটা লিখে সমান দিব, সমান দেওয়ার পর এটা যে মানে নিতে বলছে সেখানে নিয়ে যাব, যে মোডে নিতে বলছে সেখানে নিয়ে যাব। ওকে, এরপর দেখো, এরপর 77 8 পরের সংখ্যা, এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে, এটা হচ্ছে অক্টাল। অক্টালে মনে রাখবা 7 পরের সংখ্যা হচ্ছে 10, 17 পরের সংখ্যা 20, 27 পরের সংখ্যা 30, 37 পরের সংখ্যা 40, 47 পরের সংখ্যা 50, 57 পরের সংখ্যা 60, 67 পরের সংখ্যা 70, তারপর 77 পরের সংখ্যা হয়ে যাবে আবার 100। ঠিক আছে, তাহলে 77 পরের সংখ্যা কত পাচ্ছি আমরা, 100 অক্টালে। তো এটা তোমরা কীভাবে ইজিলি বের করবা, ক্যালকুলেটরকে অক্টাল মোডে নিয়ে যাবা, ক্যালকুলেটরকে অক্টাল মোডে নিয়ে যাবা, অক্টাল মোডে নিয়ে গিয়ে এই সংখ্যাটা লিখে +1 দিবা, পরের সংখ্যা বললে +1 ইউজ করবে, +1 দিলে আনসারটা পেয়ে যাবা। ওকে, এরপর দেখো বাইনারি যোগে, যোগে বললে হচ্ছে 1 1 10, বাইনারি যোগে বললে 1 1 10, বুলিয়ান উপপাদ্য বললে 1 1 1, মনে রাখবা। এই কোয়েশ্চেনটাকে আমরা ক্যালকুলেটরে করব, এটাকে
এটা আছে বাইনারিতে, তাহলে আমরা ক্যালকুলেটরকে প্রথমে বাইনারি মোডে নিব, এটা লিখব 110 এটা। তো এটাতে আমরা শুনুন, এটাকে আমাদেরকে বলছে অক্টাল না, প্রথমে আমরা এটা অক্টালে নিব। তাহলে অক্টালে নিলে আমরা পাচ্ছি কত 66, তাহলে প্রথমটা সঠিক। এরপর বলছে 10 মানে ডেসিমেলে ক্লিক করলাম, এটা 10 পাইছি, তাহলে এটাও সঠিক। এরপর দেখো হেক্সাডেসিমেলে ক্লিক করব, হেক্সাডেসিমেলে ক্লিক করলে আমরা 36 পাচ্ছি, তাহলে 36 হলে এটাও সঠিক, তাহলে তিনোটাই সঠিক। একইভাবে আমাদের এরপর আরেকটা মান বের করতে হবে বাইনারি 1010, আমরা 1010 দিব। এটাকে প্রথমে আমরা কোথায় নিয়ে যাব, অক্টালে 12, তারপর ডেসিমেলে 10, তারপর হেক্সাডেসিমেল এটা পাচ্ছি আমরা তাহলে এখানে বলছে 14, তাহলে এটা হবে না। ওকে, তাহলে এভাবে আমরা ক্যালকুলেটর থেকে এই মানগুলো বের করে ফেলবো খুব দ্রুত। ক্যালকুলেটর থেকে যখন আমরা মানগুলো বের করবো, আমাদের অনেক কম সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো, মানে 5 সেকেন্ডের মধ্যে আমরা পুরোটা আনসার পেয়ে যাব। ওকে, 111 সংখ্যাটি হতে পারে কিটা, দশমিকে হতে পারে, অক্টালে হতে পারে, বাইনারি হতে পারে, 1 0 আর 1 এগুলো বাইনারি হতে পারে। এত এর সমতুল্য বাইনারি মান কত? তাইলে আমরা প্রথম কাজটা কীভাবে করবো দেখো, এটাতে প্রথমে এটা হেক্সাডেসিমেল ABC যেহেতু আছে, এটা হেক্সাডেসিমেল, তাহলে লিখবো A প্লাস B প্লাস C, A প্লাস B প্লাস C, এটা দিলাম। এটা দিয়ে আমরা সমান ইউজ করবো, সমান দিলে আমরা পাচ্ছি কত 21, এটা এখানে নাই, তাহলে আমরা এটাকে বাইনারিতে নিব। বাইনারিতে নিলে পাচ্ছি কত 1401, হ্যাঁ 1401। এটাকে অক্টালে নিলে কত হয় 41, এখানে আছে 33, আর এগুলো হবে না। ওকে, তাহলে এটা পাইছি আমরা 100 এবং এতের যোগফল, তাহলে এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, একটা বাইনারি একটা হেক্সাডেসিমেল, এখানে কিন্তু অপশন আছে সবগুলো হচ্ছে হেক্সাতে। তাইলে আমরা এটাকে যখন হেক্সাডেসিমেলে নিয়ে যাব, এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে গিয়ে এটার সাথে যোগ করে দিলে আনসার পেয়ে যাব। তাহলে প্রথমত আমরা হচ্ছে বাইনারি মোডে নিব, বাইনারি মোডে নিয়ে গিয়ে 100 এটা লিখব, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে গেলাম, প্লাস এ কত পাচ্ছি আমরা AE, এখান থেকে আমরা আনসার পাচ্ছি কত AE। খুব সিম্পল, একদম কম সময়ের মধ্যে আমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার করে ফেলতে পারবো। EFF এর পরের সংখ্যা, এটা হেক্সাডেসিমেলে EFF লিখবা +1 লিখবা, EFF +1 লিখলে F00, আমরা আনসারটা পেয়ে যাচ্ছি F00। 16 17 8 এর পরের সংখ্যা, তাহলে এটা 17-এর সাথে +1 দেবে, এটা হবে কত 20। 10 16 এর পূর্বের সংখ্যা মানে বিয়োগ করবে, এটা হচ্ছে হেক্সাডেসিমেল মোডে নিয়ে যাবে ক্যালকুলেটরকে। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 10 -1 লিখলে আমরা পাচ্ছি কত F 10 -1, পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ করবো, তাহলে এটা হচ্ছে F। ওকে, তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমরা F। এরপর দেখো 48C, এই টাইপ থেকে একটা প্রশ্ন আসতে পারে। 48C এর পরের সংখ্যা কত? 4 8, এখানে ব্যবধান হচ্ছে 4, C মানে হচ্ছে 12, তাহলে 12 থেকে 8 গেলে 4, এখানেও ব্যবধান হচ্ছে কত 4, তাহলে পরের মানটা বের করতে বলছে। তাহলে C লাস্টে যেটা থাকবে সেটার সাথে আমরা যখন +4 করব, সমান যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার। তার মানে কি সিটাকে হচ্ছে হেক্সাডেসিমেল, তাহলে আমরা ক্যালকুলেটরকে হেক্সাডেসিমেল মোডে নিয়ে যাব, C+4 লিখব, C+4 সমান কত 10, আনসার আসতেছে আমাদের 10, যেটা আসবে আমরা সেটাই আনসার লিখব। 1F এর সাথে 1 যোগ করলে, তাহলে 1F হেক্সাডেসিমেল মোডে নিয়ে যাবা, 1F + 1 সমান কত 20, 1F এর সাথে 1 যোগ করলে হবে কত 20 হেক্সাডেসিমেল। ওকে, 108 এর হেক্সাডেসিমেলের পরের মান, তাহলে দেখো এখানে কিন্তু একটু কাজ করছে। 108 এটার হেক্সাডেসিমেল, আগে এটাকে হেক্সাডেসিমেলে নিব, তারপর 1 যোগ করব, কারণ হেক্সাডেসিমেলের পরের মান বলছে তোমাকে। তাহলে আমরা প্রথমে 108 এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাই, এটা হচ্ছে অক্টালে 100, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে গেলাম, +1 সমান কত 41, পরের মান হচ্ছে কত 41, হেক্সাডেসিমেলে নির্ণয় করব। প্রথমে অক্টালটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাব, হেক্সাডেসিমেলের সাথে 1 যোগ করে দিব, তাহলে আনসারটা পেয়ে যাচ্ছি। এত এর পূর্বের সংখ্যা 100, এটা অক্টাল, তাহলে অক্টালে নিয়ে যাব 100 - 1, কত পাচ্ছি আমরা 77, এটা হচ্ছে অক্টাল। ওকে, এইভাবে আমরা কোয়েশ্চেনগুলোর আনসার করব ক্যালকুলেটরে। খুব দ্রুত ক্যালকুলেটর, 100 MS এর ক্যালকুলেটর, এখন যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তাহলে যে কোনো ক্যালকুলেটর থেকে তোমরা, আর যারা 991 ক্যালকুলেটর ইউজ করো, তারা হচ্ছে কি প্রথমে ওদের মোড এটা একবার দেওয়ার পর 4 নম্বরে হয়তো ওদের এখানে বেস আছে। ওকে, মাথায় রাখবা। এরপর দেখো এই কোয়েশ্চেনটা, প্যারিটি বিট যুক্ত কোড হচ্ছে কয় বিট? 8 বিট। প্যারিটি বিট যুক্ত কোড কয় বিট? এটাকে অতিরিক্ত বিট বলা হয়। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। 5-এর 2-এর পরিপূরক, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এখান থেকে একটা আসতে পারে। তাহলে এই আনসারটা ডিপেন্ড করবে হচ্ছে কয় বিট
অপশনে কয় বিট দেওয়া আছে সেটার উপর, কয় বিট দেওয়া আছে সেটার উপর মাথায় রাখবা, কয় বিট দেওয়া আছে সেটার উপর আমরা আনসারটা বসাবো। তাহলে 5-এর 2-এর পরিপূরক, 5 হচ্ছে 5-এর বাইনারি হচ্ছে 101। তো এখানে লিখছে 4টা, এখানে অপশন 4টা অপশন ছিল, 4টা অপশনের মধ্যে 4 বিট 4 বিট করে ছিল সবগুলোতে। তাহলে আমরা এটাকে 4 বিট করবো আগে একটা 0 দিয়ে। তাহলে প্রথমত করতে হবে আমাদেরকে 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট কি? 1s কমপ্লিমেন্ট হচ্ছে 0 থাকলে 1, বিপরীত 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমরা 1 0 1 0 বসাবো। এটার সাথে যখন আমরা 1 যোগ করবো তখন আমরা 2s কমপ্লিমেন্ট পাবো। 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে কি পাবো? 2s কমপ্লিমেন্ট পাবো। তাহলে 0 আর 1 যোগ করলে 1 1 0 1। এগুলো তোমরা দ্রুত ক্যালকুলেটর করে ফেলতে পারবা যোগটা। তাহলে 1011 আনসার পাইছি। 12-এর 2-এর পরিপূরক কত? এটা কেমন আসছে? এটা কয় বিট? 8 বিট। এখানে অপশন 4টা দেওয়া আছে 8 বিটে, 4 বিট 4টা অপশন 8 বিটে দেওয়ার কারণে আমরা এইভাবে করছি। তাহলে দেখো এটা কীভাবে করব। 12 মানে হচ্ছে কত? 1 1 0 0, এটা হচ্ছে 12। তাহলে 8 বিট যেহেতু আছে আগে 4টা 0 দিয়ে 8 বিট করতে হবে। প্রথমত 1s কমপ্লিমেন্ট করতে হবে, 1 1 1 1 0 0 1 1। এটার সাথে 1 যোগ করলে আমরা 2s কমপ্লিমেন্ট পাবো। 1 1 10 10 0 হাতে 1, 1 1 10 10 0 হাতে 1 1 0 1 1 1 1। প্রথম 4টা 1 0 1 0 0। এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্টের যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে, আমরা খুব দ্রুত, মানে বেশিক্ষণ লাগবে না, আমরা দ্রুত আনসারটা বের করে ফেলবো এইভাবে। ওকে, তাহলে এটা তোমরা নিজেরা চিন্তা করে করতে পারবা। ওকে, তাহলে আমরা শর্টকাট সিস্টেমগুলো দেখব। এই যেটা যোগ করছে এটা তোমরা ক্যালকুলেটরে যোগ করে দিবা। মানে তোমরা এটা চিন্তা করবে, এটা চিন্তা করে বাকিটা, মানে এটার উপর যখন বুঝতে পারবে, এটা যখন মাথায় নিয়ে আসবা, তখন তোমরা এই সংখ্যাটা মানে ক্যালকুলেটরে চেপে ওটার সাথে 1 যোগ করে দিবা, আনসার চলে আসবে। এত সমকক্ষ মান বলতে এখানে বের করতে বলতে সমকক্ষ মান, এখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন আসবে এই টাইপের 1101। এটা হচ্ছে বাইনারিতে, তাহলে আমরা বাইনারি মোডে নিয়ে যাব। 1101 সমান এটাকে প্রথমে, এটা হচ্ছে অক্টাল, তাহলে আমরা অক্টালে দিলাম, আসছে 15, তাহলে এটা সঠিক। এরপরে 10 ডেসিমেল হচ্ছে 13, এটাও সঠিক। এরপর হচ্ছে হেক্সা তো হচ্ছে ডি, তাই এটা কিন্তু ডি নয়, তাহলে এটা হবে না। কোন কোড দশমিককে বাইনারিতে রূপান্তর করে? এটা হচ্ছে বিসিডি কোড। কোন কোড দশমিককে বাইনারিতে রূপান্তর করে? এটা হবে বিসিডি কোড। ওকে, এরপর দেখো বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড হচ্ছে 4 বিট। বিসিডি কোড কয় বিট? বিসিডি হচ্ছে 4 বিট। ইবিসিডিআইসি হচ্ছে 8 বিট। এরপর হচ্ছে আজকে হচ্ছে 8 বিট। যদি আজকে প্রথমে 7 বিট ছিল, পরবর্তীতে এটা 8 বিট হয়েছে। তারপর ইউনিকোড হচ্ছে ইউনিকোড হচ্ছে 16 বিট। ইউনিকোড হচ্ছে কয় বিট? 16 বিট। মনে রাখবা। কোনটি মৌলিক গেট? মৌলিক গেট হচ্ছে 3টা। নট মৌলিক হচ্ছে কি? মৌলিক গেট কয়টি? 3টি। মৌলিক গেট কয়টি? 3টি। নট, অ্যান্ড, অর, এই 3টা হচ্ছে মৌলিক গেট। নট গেট, অ্যান্ড গেট, অর গেট। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? নট গেট। নট গেটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে একটা, আউটপুট একটা থাকবে, ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকবে। কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত? বিপরীত ইনপুট কোনটা? এটা হচ্ছে নট গেট। আর ইনপুট এবং আউটপুট যদি সেম হয়, ইনপুট এবং আউটপুট যদি সেম হয়, একই ইনপুট এবং আউটপুট যদি একই হয়, সেটাকে বলা হয় বাফার গেট। সেটাকে বলা হয় বাফার গেট। ওকে, যদি ইনপুট আউটপুটের বিপরীত, একটার বিপরীত যদি আরেকটা হয় নট গেট, আর যদি একই রকম হয় তাহলে আমরা বলবো বাফার গেট। এরপর দেখো সার্বজনীন গেট কোনটি? আমাদের সার্বজনীন গেট হচ্ছে 2 প্রকার। সার্বজনীন গেট 2টা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। একটা ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট, সার্বজনীন গেট। ন্যান্ড গেটের চিত্র কোনটা? ন্যান্ড গেটের চিত্র হচ্ছে, দেখো ন্যান্ড গেটের চিত্র হচ্ছে, এটা হচ্ছে শুধু অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট, এটার সাথে একটা নট গেট দিলে এটা ন্যান্ড গেট হয়ে যাবে। এটা হচ্ছে ন্যান্ড গেট। আর নর গেট বললে, নর গেটের চিত্রটা হবে কীরকম? আমরা 2টা ইনপুটের জন্য নর গেট অঙ্কন করলাম, এটা হচ্ছে নর গেট। ওকে, তাহলে আমরা এখান থেকে ন্যান্ড গেট এবং নর গেট, এটা হচ্ছে এমসিকিউতে আমাদের এইরকম চিত্রটা দিয়ে আমাদেরকে বলতে পারে এটা কোন গেট। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট আর এটা হচ্ছে নর গেট। এরপর দেখো ডিকোডার, এটা খেয়াল রাখতে হবে, ডিকোডার বলছে নাকি এনকোডার বলছে। ডিকোডারে ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট সংখ্যা কত? ইনপুট ডিকোডারের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। ডিকোডারের ক্ষেত্রে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n, মানে এখানে n এর পরিবর্তে n এর জায়গায় আমাদেরকে 4 বসাতে হবে। 4 বসালে যেটা পাবো সেটা আউটপুট। আর এটাও কিন্তু ডিকোডার বলছে 5, তাহলে এটা পাবেন 2 টু দি পাওয়ার n। 5 বসালে 32। ওকে, যদি 4 বসাই তাহলে 16, 5 বসালে 32। কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা যায়? এনকোডার।
কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে সেটা হচ্ছে এনকোডার, আর মানুষের ভাষায় রূপান্তর করলে সেটা হচ্ছে ডিকোডার। কোনো একটা সংখ্যাকে আমরা যদি মানুষের ভাষাটাকে যদি আমরা কম্পিউটারের ভাষায় রূপান্তর করি তাহলে সেটা হচ্ছে এনকোডার, আর কম্পিউটারের ভাষাকে যদি মানুষের ভাষায় রূপান্তর করি সেটা হচ্ছে ডিকোডার। এরপরে কোয়েশ্চেনটা দেখো, 16 লাইন এনকোডারের আউটপুট লাইন কয়টি? তো এখন এনকোডার বলছে, এনকোডার বলে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা 2 টু দি পাওয়ার এনে প্রকাশ করব, এই এন যেটা থাকবে সেটা হবে আনসার। তাহলে 16কে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4, তাহলে 4 এটা হচ্ছে আনসার। ওকে, HTML কে উদ্ভাবন করছেন। এখানে দেখো আমাদের কিছু কিছু তৃতীয় অধ্যায় থেকে আমাদেরকে দিতে পারে। এটা দিতে পারে এ, এটা বি, এটা সমান এফ সমান কত, এরকম দিতে পারে। এরকম দিলে আমরা সিম্পল আমরা সিকিউ ক্লাসের মধ্যে আমরা বেসিক গেট সবগুলা কোনটা থাকলে কি হয় আমরা সেটার একটা সিস্টেম ওখানে দেখাইছিলাম। মানে কোন গেটটা থাকলে আউটপুটটা কী পাবো, আমরা কোন সমীকরণ থাকলে কী আউটপুট বের করতে পারবো, এরকম একটা পাইছিলাম। সেটা মাথায় রাখবে, সেটা ওখান থেকে দেখে নিবা। ওকে, তাহলে সেটা আমরা ওখানে সিকিউ ক্লাসে দেখব। এরপর দেখো HTML কে উদ্ভাবন করেন টিম বার্নার্স-লি। HTML কে উদ্ভাবন করেন টিম বার্নার্স-লি। ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? HTML। বাংলা সার্চ ইঞ্জিন বললে কি? পিপিলিকা। মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে যেটা HTML এটা একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজের অ্যাড্রেসকে বলা হয় URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হচ্ছে URL, মনে রাখবা। এরপর দেখো ওয়েব পেজ ডিজাইন কোনটি? HTML ডকুমেন্ট তৈরি, এটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। ওয়েব ব্রাউজার কোনটা? গুগল ক্রোম, এটা ওয়েব ব্রাউজার। সাফারি ওয়েব ব্রাউজার। ইউটিউব এটা ওয়েব ব্রাউজার নয়, মনে রাখবা। URL এর অংশগুলো হচ্ছে কি? প্রোটোকল নেম, হোস্ট নেম, ডিরেক্টরি নেম। ডিরেক্টরি নেম বলতে কোনটা? ডিরেক্টরি নেম বলতে আমরা কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়ার পর বাই দিয়ে যেগুলো লিখি এগুলো হচ্ছে ডিরেক্টরি নেম বা ডিরেক্টরি পাথ বলা হয়। ওয়েবসাইট কত প্রকার? 2 প্রকার। হোম পেজ দেখার জন্য আবশ্যক হচ্ছে কি? ওয়েব ব্রাউজার, ইন্টারনেট। এগুলো হচ্ছে কি? ওয়েব ব্রাউজার ইউজ করে আমরা এবং ইন্টারনেট ইউজ করে আমরা যে কোনো হোম পেজ দেখতে পারি। এরপরে দেখো HTML এর সর্বশেষ ভার্সন কি? HTML5। HTML এর সর্বশেষ ভার্সনটা হচ্ছে কি? HTML5। এরপর দেখো HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ISP হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে HTML, HTM দোনোটাই। HTML ফাইলের এক্সটেনশন কি? HTML ও থাকতে পারে, .htm ও থাকতে পারে। HTML হচ্ছে শেখা সহজ, রক্ষণাবেক্ষণ সহজ, কেস সেন্সিটিভ না। সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ। HTML কেস সেন্সিটিভ নয়, সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ। HTML বডি অংশ থাকে। বডি অংশে কী কী থাকে? ছবি থাকবে, টেবিল থাকবে। ওয়েব পেজের টাইটেল থাকে বডির বাইরে, বডির আগে টাইটেলটা থাকে। কোনটি ফাঁকা ট্যাগ? ব্র্যাক হতে পারে, HRও ফাঁকা ট্যাগ, ইমেজও ফাঁকা ট্যাগ। ওকে, এটা হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলি আমরা যেটাকে। এরপর দেখো ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছুকে বলে উপাদান বা কন্টেন্ট, এটি এলিমেন্ট বা কন্টেন্ট বলা হয়। এইখানে দেখো 2টা পয়েন্ট। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে কি? ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত অংশটাকে বলা হয় উপাদান, আর ওপেনিং ট্যাগের পর থেকে শুরু করে ক্লোজিং ট্যাগের আগে পর্যন্ত অংশটাকে বলা হয় কন্টেন্ট। ওপেনিং ট্যাগের পর থেকে ক্লোজিং ট্যাগের আগে পর্যন্ত অংশটা হচ্ছে কন্টেন্ট। হেডিং ট্যাগ কয়টা? 6টা, H1 থেকে H6। কোনটি এমটি ট্যাগ? HR। এগুলো হচ্ছে এমটি ট্যাগ না, এগুলো শুরু আছে শেষও আছে, কিন্তু HR এর শুরু আছে কিন্তু শেষ নেই। ট্যাগের চিহ্ন কি? ট্যাগের চিহ্ন হচ্ছে এটা হচ্ছে কি ট্যাগের চিহ্ন, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লেখা হয়। সবচেয়ে বড় হেডিং কোনটা? বড় হেডিং হচ্ছে H1, সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। সবচেয়ে বড় হেডিং H1, সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6, গোলাই ফেলবা না। এরপর দেখো পি প্যারাগ্রাফ ট্যাগ শুরু করছে সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে যখন তোমার কোনো একটা উপরে থাকবে তখন আমরা সুপারস্ক্রিপ্ট টু সুপারস্ক্রিপ্ট শেষ করি, তাহলে সুপারস্ক্রিপ্ট থাকলে উপরে, আর যখন নিচে থাকবে তখন হচ্ছে সাবস্ক্রিপ্ট টু সাবস্ক্রিপ্ট শেষ। ওকে, তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, তাহলে এখানে আছে সুপারস্ক্রিপ্ট, তাহলে H2 এটাতে সুপারস্ক্রিপ্ট, তাহলে 2টা উপরে, ব্যাস আনসার। ব্রেকে থাকে না, ব্রেক হচ্ছে একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগে কী থাকে না বলছিলাম? এমটি ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না। যেটা ক্লোজিং ট্যাগ থাকবে না, আর এমটি ট্যাগের মধ্যে কোনো টেক্সট ফিল থাকবে না। এমটি ট্যাগে কোনো টেক্সট ফিল থাকে না।
ফন্টের নাম পরিবর্তন করতে ফেস বসাতে হয়, আর সাইজ পরিবর্তন করলে সাইজ, কালার পরিবর্তন করতে গেলে কালার। লিঙ্ক করার ট্যাগ হচ্ছে লিঙ্ক করার ট্যাগ হচ্ছে কি আর সময় বাঁচে কোন ট্যাগে, ব্রাউজকারী সময় বাঁচে ট্যাগ কারণ আমরা লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দিয়ে দিলে সেখানে আমাদেরকে অনেকগুলো ডিটেলস লিখতে হবে, ওরা অন্য পেজে গিয়ে দেখতে পারবে। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে বলা হয় হাইপার লিঙ্ক। একটি পেজের সাথে যখন আমরা অন্য একটা পেজে সংযোগ করাবো তখন সেটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। এরপর দেখো এটা কি, এটা হচ্ছে সাদা। তো এখানের ক্ষেত্রে মনে রাখবা RGB তিনটা যখন 0 হবে তখন সেটা হচ্ছে ব্ল্যাক, কালো, সেটা হবে কি কালো। RGB 255 যদি প্রথমে হয় 255 এটা হবে লাল। কেন লাল দেখো, এখানে আরটা প্রথমে আছে মানে রেড। এরপর RGB 255 এটা হবে গ্রিন মানে সবুজ। এরপর হচ্ছে RGB 255 এটা থাকলে এটা হচ্ছে ব্লু। ওকে, তাহলে আমরা তিনোটাই যদি 255 থাকে সাদা, তিনোটা 0 থাকলে কালো। ড্রপ ডাউন বক্স মানে হচ্ছে আমরা যখন অনেকগুলো ফর্ম পূরণ করি তখন ওখানে আমাদের থাকে তোমার কি মেল ফিমেল কোন ক্লাসেরগুলো থাকলে, তারপর মনে করো রেজাল্ট দেখার সময় আমরা SSC এগুলো থাকে, তখন ওখানে ক্লিক করলে SSC বক্সটা আসে, আবার বক্সটা চলে যায়। ওটা এরকম হলে সেখানে অপশন ব্যবহার করি আমরা ওগুলোর জন্য, ওখানে যেগুলো ইউজ করি সেগুলোর জন্য অপশন ব্যবহার করি। টেবিল তৈরিতে কোনটা ব্যবহৃত হয়, TRও লাগে, THও লাগে, TDও লাগে। TD ট্যাগ সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, অ্যালাইন বসাই, কল স্পান বসাই। অ্যালাইন বসাই আমরা হচ্ছে কি পাশাপাশি অবস্থান করার জন্য। কল স্পান হচ্ছে যদি কয়েকটা বক্সকে একত্রিত করে ফেলে। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করতে কয়টি অক্টেট, 4 অক্টেট বা 32 বিট। 1 অক্টেট মানে হচ্ছে 8 বিট, 1 অক্টেট সমান হচ্ছে 8 বিট। ডোমেইন নেম ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। কোন একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে কি বলা হয়, ডোমেইন নেম বলা হয়। কোন একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নামকে কি বলা হয়, ডোমেইন নেম বলা হয়। এরপর দেখো মেশিন ভাষার সুবিধা কোনটি, প্রোগ্রাম সরাসরি দ্রুত কার্যকর হয়। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের, দ্বিতীয় প্রজন্মের। মেশিন ভাষা অনুদিত হয় কোনটি, অপারেশন কোড। সরাসরি কোন ভাষা কম্পিউটার ব্যবহার করতে পারে, যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা যেটা বলি। কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, মেশিন ভাষা। এবার অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার, 3 প্রকার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, 3 প্রকার। সাংকেতিক ভাষা কোনটি, অ্যাসেম্বলি ভাষার আরেক নাম হচ্ছে সাংকেতিক ভাষা, এটা সংকেত দিয়ে কাজ করতে পারে। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা সেটা হচ্ছে কি কম্পাইলার। উৎস প্রোগ্রামকে যদি একত্রে বলে সেটা কম্পাইলার, এক লাইন বললে সেটা ইন্টারপ্রেটার। এক লাইন অনুবাদ করলে সেটা হচ্ছে ইন্টারপ্রেটার, একত্রে অনুবাদ করলে সেটা হচ্ছে কম্পাইলার। এরপর দেখো মেশিন ভাষা হচ্ছে অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়, যন্ত্রের উপর নির্ভরশীল থাকে। তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায় না। 01 দিয়ে আমরা প্রোগ্রাম লিখলে সেই প্রোগ্রামটা তাড়াতাড়ি লিখতে পারবো না, কারণ 01 দিয়ে প্রোগ্রাম তো আমরা বুঝি না, তাহলে লিখবো কেমনি। তাহলে কিন্তু এটা দ্রুত, অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ মানে এটা দ্রুত রান করবে এবং যন্ত্রের উপর নির্ভরশীল থাকে এটা, যেহেতু মেশিন ভাষা। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কি মেশিন ভাষা। বিট বাইট মেমোরি অ্যাড্রেস এগুলো নিয়ে কাজ করা হচ্ছে কি মেশিন ভাষা। কোনটি কম্পাইলার, সি হচ্ছে কি কম্পাইলার, সি হচ্ছে কম্পাইলার দিয়ে কাজ করে সেটা। প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলে, প্রোগ্রামের ভাষা মানে কি, এটা কি বলা হচ্ছে প্রোগ্রামের ভাষা বলতে মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় লিখলে প্রোগ্রাম সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম। মেশিন ভাষায় লিখলে প্রোগ্রাম সেটা হচ্ছে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। ওকে, সি ভাষার জন্য ব্যবহৃত হয় কম্পাইলার। সি ভাষার জন্য আমরা সাধারণত কম্পাইলার ব্যবহার করি, সি ভাষায় আমরা কম্পাইলার ব্যবহার করি। এরপর দেখো প্রোগ্রাম কোডিংয়ের পূর্বশর্ত বা পূর্ববর্তী ধাপ কি, প্রোগ্রাম ডিজাইন। আবার প্রোগ্রাম ডিজাইনের আগের ধাপ কি, পরবর্তী ধাপটা হচ্ছে প্রোগ্রাম কোডিং। এই দুইটা প্রশ্ন আসতে পারে। প্রোগ্রাম কোডিংয়ের পূর্ববর্তী বললে প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী বললে প্রোগ্রাম কোডিং। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়, সিনট্যাক্স এরর। প্রোগ্রামে 3 ধরনের ভুল থাকে, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, এক্সিকিউশন এরর। সিনট্যাক্স এররের ক্ষেত্রে তোমাকে বার্তা দিবে, লজিক্যাল এররের ক্ষেত্রে কোনো বার্তা দিবে না, আনসারও দিবে তোমাকে, ভুল আনসার দিবে। ফ্লোচার্ট কত প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে সিস্টেম আরেকটা হচ্ছে প্রোগ্রাম। একটা সিস্টেম ফ্লোচার্ট আরেকটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ডিজাইনের অন্তর্ভুক্ত হচ্ছে কি, অ্যালগরিদম প্রণয়ন, প্রবাহচিত্র তৈরি। ফ্লোচার্টের সংযোগ প্রতীক কোনটি, সংযোগ প্রতীকটা হচ্ছে কি, এটা হচ্ছে সংযোগ প্রতীক, বৃত্ত। প্রোগ্রামে দেখো এখানে মনে রাখবা এটা হচ্ছে স্টার্ট এবং এন্ডের জন্য,
এরপর এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য, ইনপুট আউটপুট। এই সোজা বক্সটা হবে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য এই চিত্রটা হবে। এরপর এরকম যদি চিত্র থাকে, এটা হচ্ছে কন্ডিশন, বাংলা এটাকে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ বলে, সিদ্ধান্ত গ্রহণের জন্য চিত্র হচ্ছে এটা। আর এটা হচ্ছে সংযোগ চিহ্ন, এটা হচ্ছে কি সংযোগ চিহ্ন। ওকে, তাহলে এই চিহ্নগুলো থেকে একটা এমসিকিউ আমাদের আসতে পারে, সেটা মাথায় রাখবা। ওকে, এরপর দেখো প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন সমস্যা শনাক্তকরণ, প্রোগ্রাম ডিবাগিং করা। ভাগ করা মানে হচ্ছে ভুল করা, তো ভুল কেন করব আমরা? ভুল সংশোধন করব। তাহলে প্রোগ্রাম ভাগ করা নয়, শনাক্ত করা এবং ডিবাগিং করা। সি ভাষার জনক হচ্ছে ডেনিস রিসি। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়ার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র। প্রক্রিয়াকরণ আমরা একটু দেখাইছি প্রসেসিং, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র চিত্রটা হচ্ছে এখানে বলছে আবার। প্রক্রিয়াকরণ প্রতীক কোনটি? সোজা। সিদ্ধান্ত গ্রহণের চিত্র কোনটি? এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের চিত্র। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? জাভা। জাভা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। দেখো ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য হচ্ছে ইনহেরিটেন্স। পলিমরফিজম মানে বহুরূপতা, এটা কার বৈশিষ্ট্য? ভিজুয়াল বেসিক। পলিমরফিজম শব্দের অর্থ হচ্ছে বহুরূপতা। অনেকগুলো মানুষ আছে যারা বহুরূপী, তাদেরকে আমরা বহুরূপী না বলে আমরা বলতে পারি পলিমরফিজম। এটা সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? ইন্টেজার। সিতে ইন্টিজার টাইপ কত বিটের? ইন্টিজার টাইপ হচ্ছে 2 বাইট বা 16 বিট, 2 বাইট বা 16 বিট। আর লং ইন্টিজার বললে সেটা হচ্ছে 4 বাইট বা 32 বিট। টেক্সট ডেটা টাইপে সর্বোচ্চ কতটি সংখ্যা হতে পারে? 255। এখানে মনে রাখবা এই, তাহলে কি ক্যারেক্টার হচ্ছে কি, ক্যারেক্টার যেটা আছে সেটা হচ্ছে 1 বাইট, ক্যারেক্টারটা হচ্ছে 1 বাইট। এরপর দেখো সি ভাষায় ফ্লোট ডাটা টাইপ কত বিটের? ফ্লোট ডাটা টাইপটা হচ্ছে কি 32 বিট বা 4 বাইট। ডাবল ডাটা টাইপ বা ডাবল ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। আর শুধু ফ্লোট ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। পরবর্তী লাইনে যাওয়ার জন্য নিউ লাইন, নিউ ট্যাগ, নিউ রোল, এই তিনটা ইউজ করতে পারি। এরপর সি ভাষার বৈধ চলক হচ্ছে কি? বৈধ চলক বলা হয় কি? বৈধ চলক এখানে সিম্বল হিসেবে শুধু আন্ডারস্কোর থাকবে, অর্থাৎ এ বি। এখানে যদি এরকম থাকে তখন সেটা হচ্ছে বৈধ চলক এখানে। তাহলে নাম্বার কোনো একটা দেখো 1 নাম্বার, এটা কিন্তু বৈধ না, আগে সংখ্যা ইউজ করা যায় না। যদি এটা লিখি নাম্বার 1, এটা বৈধ নয়। এটা নাম্বার 1 লিখি তাহলে সঠিক, মাঝখানে কোনো স্পেস রাখলে এটা ভুল, স্পেস থাকতে পারবে না। সি ভাষায় x সমান এটা, তাহলে এটা মানে দেখো কীভাবে বের করবো। 3, এখানে আগেরটা হচ্ছে বেস, পরেরটা হচ্ছে পাওয়ার প্লাস, এটা হচ্ছে মডুলাস। 2 দিয়ে 5কে ভাগ করলে ভাগশেষ কত? 2 দিয়ে 5কে ভাগ করবো, 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 1, তাহলে 1 দিব প্লাস 3, 3 3 9, 9 10, 10 3 13, এটা হচ্ছে আনসার। ওকে, তাহলে এইভাবে আমাদের ছোট যেগুলো সরলীকরণ দিতে পারে এখান থেকে আমরা মানটা বের করে আনসারটা বসাবো। এরপর দেখো সিতে রিলেশনাল অপারেটর কয়টা? 6টা। সি ভাষায় লজিক্যাল অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটর? এইটা প্রশ্নটা আসে অনেক সময়, সেজন্য এটাকে দুইবার এভাবে লিখছি। এটা প্রশ্নটা এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? সম্পর্কযুক্ত অপারেটর হচ্ছে এটা, লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল, এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল। কোনটি? সি ভাষার কিওয়ার্ড। এখানে আমরা সি ভাষার কিওয়ার্ড ফর, সিলেক্ট, এগুলো সবগুলো তো কি কিওয়ার্ড হচ্ছে শুধু ফর এটা আমরা ইউজ করি সি ভাষায়। আর একটাও এখানে আমরা সি ভাষায় ইউজ করি না, সেজন্য এটা কিওয়ার্ড নয়, শুধু ফরটা হচ্ছে কিওয়ার্ড। কোনটি সি এর সংরক্ষিত শব্দ, মানে কোনটা সি ভাষায় সংরক্ষিত শব্দ না, কোনটা ইউজ করা হয় না? ফাংশন। ইফও ইউজ করি আমরা, ফরও ইউজ করি, ব্রেকও ইউজ করি, কিন্তু ফাংশনটা আমরা ইউজ করি না। এরপর দেখো সি ভাষায় সুইচের একটা হচ্ছে কিওয়ার্ড, সি ভাষায় একটা কিওয়ার্ড। %f কাজ করে কি? %f হচ্ছে ফ্লোট এবং রিয়াল, কারণ ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট এবং রিয়াল, ইন্টিজার হবে না এখানে। সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? স্ক্যানএফ। এখানে হচ্ছে %, যে কোনো একটা ফরম্যাটে স্পেসিফাই দিতে হবে, %a, এই টাইপের। এটা হচ্ছে উপাত্ত গ্রহণ বা ইনপুট নেওয়ার জন্য আমরা যেটা ফাংশন ইউজ করি, কমান্ড ইউজ করি।
সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কি সমজাতীয় ডেটা হলে সেটা হচ্ছে অ্যারে। সমজাতীয় ডেটা হলে কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ, যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে আমরা যদি এভাবে থাকে কোনো একটা ইনপুট, এখানে যে কোনো মান থাকতে পারে, এখানে যে কোনো মান থাকতে পারে, এটাকে বলা হয় দ্বিমাত্রিক। এখানে যদি শুধু একবার দেয় এটা হচ্ছে একমাত্রিক, যদি একবার দেওয়া থাকে সেটা হচ্ছে একমাত্রিক। কোনটি সি ভাষার ফাংশন, অর্থাৎ এখানে আমরা ইন্টিজার হচ্ছে আমাদের ফাংশন নয়, ফর ইন্টিজার হচ্ছে আমরা কিওয়ার্ড, ফর এখানে কিওয়ার্ড stdio এটা হচ্ছে হেডার ফাইল, প্রিন্ট ট্যাব এটা হচ্ছে ফাংশন, শুধু প্রিন্ট ট্যাবটাই হচ্ছে কি এখানে ফাংশন। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের 67 মডুলাস 5, এটাকে এখানে বলা হচ্ছে মডুলাস, মানে ভাগশেষটা বসাবো আমরা। তাহলে 67 এটাকে যদি 5 দ্বারা ভাগ করে আমরা 5 13 65, তাহলে 7 থেকে 5 গেলে 2, তাহলে ভাগশেষ যেটা থাকবে এই জায়গায় যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের আনসার। আমরা মডুলাস থাকলে ভাগশেষটা বসাবো। 7 10 70, তাহলে 2, মানে এটা দিয়ে এটাকে ভাগ করবা, ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আনসার। মেশিন ভাষার উপকরণ হচ্ছে মেশিন ভাষা 0 এবং 1 দিয়ে কাজ করে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারে না। প্রোগ্রামের ভিত্তি বললে আমরা বলবো কোডিং। প্রোগ্রামের ভিত্তি বলতে কোডিং কেন, প্রোগ্রামটা হচ্ছে কি কোডিংয়ের উপর ডিপেন্ড করে। ওয়েবসাইটের কাঠামো কত প্রকার, এটা হচ্ছে 4র্থ অধ্যায়ের প্রশ্ন। HTML ওয়েবসাইটের কাঠামো হচ্ছে 4টা, লিনিয়ার, মেনু, নেটওয়ার্ক, হাইব্রিড। ডেসিমেল 16 এর বাইনারি মান কত, তাহলে ডেসিমেল 16 মানে হচ্ছে এটা নর্মাল, অর্থাৎ আমরা যেটা স্বাভাবিক সংখ্যা পদ্ধতি বলি, প্রচলিত যে সংখ্যা পদ্ধতি সেটা 16 এর বাইনারি। তাহলে 16 এর বাইনারি আমরা যদি ক্যালকুলেটর ছাড়া শর্টকাট বের করতে চাই তাহলে 1 2 একে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16। তাহলে এখানে দেখো 16 এটা বরাবর আছে, 16 বরাবর 1 দিবা, বাকি সবগুলো 0 দিবা, এটা হচ্ছে 16 এর বাইনারি। যদি ক্যালকুলেটর না থাকে হাতে তাহলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবা। ক্যালকুলেটর না থাকলে লাস্টটা 1, এটাকে 2 দিয়ে গুণ করে যাবা, 2 একে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64, এভাবে। তো এখানে যোগ করলে মানে যে সংখ্যাগুলো যোগ করলে তুমি কি পাবা, এখানে যেটা দেওয়া থাকবে সেটা পাবা, সেটাই তার নিচে 1 দিয়ে দিবা। প্রোগ্রামে কয় ধরনের ভুল থাকতে পারে, 3 ধরনের। একটা হচ্ছে কি সিনট্যাক্স এরর, আরেকটা হচ্ছে লজিক্যাল এরর, আরেকটা হচ্ছে এক্সিকিউশন এরর। শুরু শব্দের অর্থ কি, শুরু শব্দের অর্থ এখানে লিখছি দ্বন্দ্ব, না, মিলন, সত্য, সত্য নয়। শুরু শব্দের অর্থ হচ্ছে সত্য নয় বা মিথ্যা, সত্য নয় বা মিথ্যা হবে। এরপর দেখো, প্রিন্ট ট্যাবের স্থলে যদি প্রিন্ট থাকে, মানে এটা প্রিন্টের অপশনটা হচ্ছে কি, প্রিন্টের অপশনটা হচ্ছে আমাদের প্রিন্টের অপশনটা হচ্ছে প্রিন্ট ট্যাব দিয়ে লেখা হয়। সি প্রোগ্রামে কিওয়ার্ডটাকে প্রিন্ট ট্যাব দিয়ে লেখা হয়। তো এখানে প্রিন্ট ট্যাব না থাকে, যদি শুধু প্রিন্ট থাকে তাহলে তো এটা বানান ভুল। তাহলে বানান ভুল থাকলে, এরকম কোনো কিছুর বানান ভুল থাকলে সেটা হবে সিনট্যাক্স এরর, এখানে প্রোগ্রাম রান করবে না। সিনট্যাক্স এররের ক্ষেত্রে প্রোগ্রাম রান করে না, অন্য সবগুলো এররের ক্ষেত্রে প্রোগ্রাম রান করে। বলতে কয়টি স্থানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, 3টি স্থানে। একটা হচ্ছে প্রোগ্রামের ফাংশনের ভিতরে, ফাংশনের বাইরে, ফাংশনের প্যারামিটারে। একটা আদর্শ প্রোগ্রামে কয়টা পর্ব থাকে, 5টা পর্ব। কি কি, পরিচয়, বর্ণনা, ইনপুট, প্রসেস, আউটপুট। পরিচয়, বর্ণনা, ইনপুট, প্রসেস, আউটপুট, এই 5টা পর্ব থাকে। অ্যাসেম্বলি ভাষার প্রচলন হচ্ছে 1950 সালে, আর সি ভাষা উদ্ভাবন হয় 1970 সালে। এরপর দেখো 20 কোন ধরনের ডেটা, 20 এটা হচ্ছে নর্মালি একটা ডেটা, পূর্ণ সংখ্যার একটা ডেটা। তাহলে পূর্ণ সংখ্যার ডেটাটা হচ্ছে কি ইন্টিজার ডেটা। পূর্ণ সংখ্যার ডেটাটাকে বলবো আমরা হচ্ছে ইন্টিজার, দশমিক থাকলে সেটাকে আমরা দশমিক বা ভগ্নাংশ বলবো। ডেটা টাইপ কি, ডেটা টাইপ মানে হচ্ছে ডেটার ধরন, ডেটার ধরন। এখানে ডেটার ঠিকানা, অ্যাড্রেস এগুলো হবে না, শুধুমাত্র কি ডেটার ধরন। কোন কমান্ডটি ভুল, এখানে কোনটা ভুল থাকবে আমরা সবগুলো চেক করে দেখবো। স্ক্যানঅ্যাপ এটা সঠিক, মেন এটা ঠিক আছে। প্রিন্ট ট্যাবের পরিবর্তে এখানে লিখছে প্রিন্ট, তাহলে এটা ভুল। প্রিন্ট ট্যাবের পরিবর্তে প্রিন্ট লিখছে, সেটা ভুল হবে। তারপর এখানে একটা এক্সপ্রেশন দিচ্ছে, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। এরকম একটা কোয়েশ্চেন আসলে আমরা কীভাবে লিখব, 3a কিউব প্লাস 7b টু দি পাওয়ার 4। তাহলে এখানে প্রথম লিখছে, দেখো এটা বরাবর লিখে দিচ্ছে, তাহলে বরাবর হবে না। 3 ইন্টু a কিউব, এটা 3টা বরাবর লিখছে হবে না, 4টা বরাবর লিখছে হবে না। এরপর দেখো 3 ইন্টু, আমরা নর্মালি এখানে লিখি এখানে a ইন্টু এটাকে পাওয়ার দিয়েও লিখা যাবে অথবা এভাবেও লিখা যাবে, প্লাস 7 ইন্টু বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের সঠিক। তো এটাকে আমরা এভাবে লিখছি, অনেক সময় এটাকে এভাবেও লেখা যাবে, পাওয়ার a3 প্লাস 7 ইন্টু পাওয়ার b4, এভাবেও লেখা যাবে, পাওয়ার দিয়েও লেখা যাবে। যদি এটাও সঠিক, এখানে আমাদের এটাও সঠিক, আমাদের এখানে যেহেতু এটা অপশনে দেওয়া আছে তাহলে আমরা এটা সঠিক বলবো। এখানে পাওয়ারটা এই ক্যারেট চিহ্ন, এটাকে ক্যারেট চিহ্ন বলা হয়, ক্যারেট চিহ্ন ইউজ করা যাবে, পাওয়ার ডিরেক্ট লেখাও যাবে।
এরপর দেখো এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, এই প্রোগ্রামটার আউটপুটটা কীরকম হবে দেখো। তাহলে এখানে আমাদের ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন, তারপর ইন্টিজার এ ইনপুট নিছে, এখানে এর মান 1 থেকে শুরু করতে বলছে 12, এটা লেস দেন, যদি এরকম থাকে এর মান এরকম থাকে তাহলে আমরা নিতে পারবো 11 পর্যন্ত, এর মানটা যদি এরকম থাকে তখন আমরা নিব 12 পর্যন্ত, লেস দেন ওর ইকুয়াল থাকলে 12 পর্যন্ত নিব, শুধু লেস দেন থাকলে 11 পর্যন্ত। তাহলে এখানে আমাদেরকে 11 পর্যন্ত নিতে হবে। ওকে, এর মান যখন 10 হতে হবে তখন আমার ব্রেক মানে হচ্ছে থেমে যাওয়া, ব্রেক করা মানে হচ্ছে কি থেমে যাওয়া, এর মানটা প্রিন্ট করতে। প্রোগ্রামটিতে আউটপুট কত, তাহলে কত থেকে শুরু করতে বলছে 1 থেকে শুরু করতে বলছে, 11 পর্যন্ত যেতে বলছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এখানে তো 2 2 করে বাড়বে, এখানে বলে দিয়েছে দেখা প্লাস ইকুয়াল 2, তার মানে 2 2 করে বাড়বে, তাহলে 1 3 5 7 9 11। আচ্ছা এতটুক, এখানে বলছে 10 হলে ব্রেক করতে, তাহলে 10 হলে যদি ব্রেক করি তাহলে এতটুক, তাহলে 1 3 5 7 9, 1 3 5 7 9 এরকম থেকে কোয়েশ্চেন মাস্ট আসবে, একদম ধরে নাও এই টাইপের কোয়েশ্চেন আসবেই। তাহলে আমরা একদম কি এক চুটকিতে আনসার দিয়ে দিব এটা। তাহলে কি এই সিস্টেমটা ফলো করে আমরা কোনো কিছু চিন্তা করবো না, এখানে কত থেকে শুরু করতে বলছে, কত পর্যন্ত যেতে বলছে, তারপর কত করে বাড়বে বলছে, এই 3টা জিনিস অ্যাপ্লাই করবো এখানে। অ্যাপ্লাই করে আমরা কোথায় ব্রেক করতে বলে আমরা থেমে যাব, তাহলে 9 পর্যন্ত, তাহলে 9 পর্যন্ত গিয়ে আমরা থেমে গেলাম। কেন বলছে ব্রেকটা যদি তুলে ফেলি, মনে করে এই অংশটা নেই, ব্রেকটা নেই, তাহলে আমরা কি করব, ব্রেকটা না থাকলে আমাদেরকে কতটুকু প্রিন্ট করছিল 11 পর্যন্ত, ব্রেক না থাকলে 11 পর্যন্ত প্রিন্ট করবে, 1 3 5 7 9 11। এরপর কি বলছে, প্রোগ্রামটিতে হেডার ফাইল কোনটি, আমরা বললাম ইনক্লুডের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে হেডার ফাইল stdio.h। এরপর দেখো প্রোগ্রামটির চলক কোনটি, চলক এখানে আমরা যেটা ইন্টিজার দিয়ে যেটা লিখবো সেটা হচ্ছে চলক এ। ওকে, এখানে চলক দিব আমরা হচ্ছে এ। এরপর দেখো আরেকটা প্রোগ্রাম, এখানে 2টা প্রোগ্রাম দেওয়া আছে, এখানে লিখছি কি ইন্টিজারে স্ক্যানএফ, একটু খেয়াল করলে বুঝবে। এখানে দেখো খেয়াল করো, ইনপুট নেওয়ার সাথে সাথে আমরা আউটপুট প্রিন্ট করে ফেলছি। তো ইনপুট নেওয়ার সাথে সাথে যদি আমরা প্রিন্ট করে ফেলি তাহলে আমাদের কোনো কাজ হবে না, মানে কোনো কাজ করতে হবে না, যেটা ইনপুট সেটাই আউটপুট, ইনপুট নেওয়ার সাথে সাথে প্রিন্ট করলাম। তো এখানে বলছে উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল, উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল আছে এখানে একটু খেয়াল করো। স্ক্যানএফের মধ্যে আমরা বলছিলাম স্ক্যানএফের মধ্যে এম্পারসেন্ট এ বসে, তো স্ক্যানএফের মধ্যে কি আমরা এখানে এম্পারসেন্ট এ বসাইছি, এ বসেন, এখানে একটা এম্পারসেন্ট হবে, তো এটা দেয় নাই, তাহলে এটা ভুল, স্ক্যানএফের এটা ভুল আছে এখানে। প্রোগ্রামটিতে ইনপুট 40 দিলে আউটপুট কত হবে, তা আমরা বলছিলাম এখানে কোনো কাজ হয় না প্রথম প্রোগ্রামটিতে, এটা প্রথম প্রোগ্রামটিতে ইনপুট 40 দিলে আউটপুট কত হবে, 40ই হবে, কারণ আমরা ইনপুট নেওয়ার সাথে সাথে প্রিন্ট করে ফেলছি, কোনো এখানে প্রসেস করি নাই, সেজন্য এটা হবে 40, এটা বরাবর যেটা ইনপুট দিব সেটা। দ্বিতীয় প্রোগ্রামটির আউটপুট কত, দ্বিতীয় প্রোগ্রামটি হচ্ছে এটা, তো এখানে বলছে ইন্টিজার এর মান 6, বি সমান হচ্ছে এ প্লাস প্লাস, বি সমান কি এ প্লাস প্লাস। এখানে যদি প্লাস প্লাসটা যদি ভেরিয়েবলের পরে থাকে, যেমন ধরো এর মান আছে 6, বি সমান বলছে এ প্লাস প্লাস, যদি প্লাস প্লাসটা যদি ভেরিয়েবলের পরে থাকে তাহলে যেই মানটা দেওয়া থাকবে এখানে এর যে মানটা দেওয়া থাকবে সেটা প্রিন্ট করবে। মনে রাখবা, যদি প্লাস প্লাসটা ভেরিয়েবলের পরে থাকে তাহলে যে মানটা দেওয়া থাকবে সেটা প্রিন্ট করবে, আর প্লাস প্লাসটা যদি আগে দেওয়া থাকে যে মানটা দেওয়া থাকবে তার সাথে এক যোগ করে প্রিন্ট হবে। মানে এটা যদি এরকম থাকতো বি ইকুয়াল প্লাস প্লাসে, তখন আনসার হতো 7, এখন আনসার হবে 6, যেটা দেওয়া আছে সেটাই আনসার হবে, তাহলে আনসার হবে 6। এরপর দেখো দ্বিতীয় প্রোগ্রামটির এখানে প্রশ্নটা আসছে, বি সমান এ প্লাস প্লাসের পরিবর্তে যদি বি সমান প্লাস প্লাস এ দিই তাহলে আনসার হবে কি 7, আগে এক যোগ করে ফেলবে তারপর প্রিন্ট করবে। এরপর দেখো এখানে একটা প্রোগ্রাম লিখছি, প্রোগ্রামে আমরা বলছিলাম এই ধরনের যতগুলো প্রোগ্রাম থাকবে আমরা কোত্থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হবে কত করে বাড়তেছে, এই সিস্টেমটা ফলো করবো, আর কোনো কিছু দেখার দরকার নেই। এখানে দেখো আমাদেরকে 1 থেকে শুরু করতে বলছে, 2 করে বাড়াতে বলছে 12 মানে এখানে হচ্ছে আমরা বলছিলাম যদি এই চিহ্নটা থাকে তাহলে আমরা 1 কম নিব, আর যদি এটার সাথে ইকুয়াল সহ থাকে তাহলে আমরা ওই সংখ্যা সহ নিব। শুধু লেস দেন থাকলে আমরা 11 1 কম নিব, লেস দেন ওর ইকুয়াল থাকলে ওই সংখ্যা সহ নিতে হবে। তাহলে এর মান 1 থেকে শুরু করবো আমরা, 2 2 করে বাড়াবো, 1 3 5 7 9 11, এখানে 11 পর্যন্ত নিলাম। এখন বলছে এখানে 11 হলে ব্রেক করতে বলছে, একটু খেয়াল করতে হবে, এখানে 11 হলে ব্রেক করলাম। আচ্ছা, তো এর আগে আমরা যেটা করছিলাম সেখানে প্রিন্ট ট্যাবটা নিচে ছিল, প্রিন্ট ট্যাবটা এই জায়গাটাতে ছিল, এখানে ছিল। যখন প্রিন্ট ট্যাবের আগে ব্রেক থাকবে তখন আমরা ব্রেকের মধ্যে যে মানটা থাকবে সেটা প্রিন্ট করাবো না, মানে ব্রেকটা যদি আমাদের কি থাকে, এখানে দেখো ব্রেকটা হচ্ছে প্রিন্ট ট্যাবের পরে,
প্রিন্ট ট্যাবের পরে ইউজ করছি। প্রিন্ট ট্যাবের পরে যদি আমরা ব্রেক ইউজ করি তাহলে যে মানে ব্রেক থাকবে ওই মান সহ প্রিন্ট করবে। প্রিন্ট ট্যাব আগে থাকলে ব্রেকটা যদি পরে থাকে তাহলে যেই মানে ব্রেক থাকবে সেটা সহ প্রিন্ট করবে, তার মানে এখানে 11 সহ প্রিন্ট করবে। আর যদি প্রিন্ট ট্যাবটাকে আমরা এখানে কেটে দিয়ে যদি এখানে লিখতাম তাহলে এটা 9 পর্যন্ত প্রিন্ট করবে, 1 3 5 7 9। তাহলে প্রিন্ট ট্যাব আগে থাকলে ওই মান সহ প্রিন্ট করবে, প্রিন্ট ট্যাব পরে থাকলে ওই মান বাদ দিয়ে প্রিন্ট করবে। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রেকের একটা প্রোগ্রাম। এরপর আমি একই সাথে আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি। এখানে দেখো, এখানে ব্রেকের পরে প্রোগ্রামটা এই প্রিন্ট ট্যাব, তাহলে ব্রেকের পরে যদি প্রিন্ট ট্যাব থাকে তাহলে ব্রেক আমরা এখানে দিচ্ছি, দেখো 1 3 5 7 9 11। এখানে 11টা আমি আগে পাচ্ছি, আমরা এখানে এরপর পাচ্ছি ব্রেক, তারপর হচ্ছে প্রিন্ট। তাহলে ব্রেক আমরা যে নির্দিষ্ট গন্তব্যটা চাচ্ছি সেখানে যদি আমি চলে যাই, তাহলে চলে যাওয়ার আগে যদি আমরা ব্রেক করি, এখানে চলে যাওয়ার আগে যদি ব্রেক করি তাহলে আমরা নির্দিষ্ট গন্তব্যটা পাবো না, তাহলে সেজন্য ওটা প্রিন্ট করবে না। যে মানটা পাচ্ছি তার আগে যদি আমরা প্রিন্ট করে ফেলি তাহলে আমরা ওই 11, প্রিন্ট ট্যাব পরে থাকলে ওই মানটা প্রিন্ট করবে না, প্রিন্ট ট্যাব আগে থাকলে ওই মানটা সহ প্রিন্ট করবে, যেই মানের মধ্যে ব্রেক থাকবে সেটা। এরপর দেখো, আচ্ছা এটা আমরা করছি। এরপরটা হচ্ছে কন্টিনিউ দিয়ে আমরা একটা দেখি। এর মানে 1 থেকে শুরু 11 পর্যন্ত যেতে বলছে 2 করে বাড়বে, তাহলে 1 থেকে শুরু 2 করে বাড়বে 11 পর্যন্ত দিলাম। এখন 11-এ গিয়ে কন্টিনিউ বলছে, যে মানে কন্টিনিউ থাকবে সেই মানটা বাদ দিব। যদি কন্টিনিউর পরে যদি প্রিন্ট ট্যাব থাকে, কন্টিনিউর পরে প্রিন্ট ট্যাব থাকলে ওই মানটা প্রিন্ট করবে না। কন্টিনিউর পরে প্রিন্ট ট্যাব থাকলে 11 প্রিন্ট করবে না, বাকিগুলো প্রিন্ট করবে। এখন দেখো, যদি এটা এরকম না থাকে, যদি আমাদের কন্টিনিউটা যদি পরে থাকতো, এখানে থাকতো, নিচে থাকতো, প্রিন্ট ট্যাবের নিচে যদি থাকতো তাহলে এখানে 11 সহ প্রিন্ট করতো। এর পরের প্রোগ্রামে আমরা দেখব। তাহলে কন্টিনিউটা যদি প্রিন্ট ট্যাবের আগে থাকে, যেই মানে কন্টিনিউ পাবো সেটা প্রিন্ট করবে না, যে মানে কন্টিনিউ পাবো সেটা প্রিন্ট করবে না, তার বাকিগুলো প্রিন্ট করবে। এখন এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এটা আমি 12 না দিয়ে এটা দিলাম 20, এগুলো ঠিক আছে বরাবর। তাহলে এখানে দেখো 1 3 5 7 9 11 13 15 17 19, 19 পর্যন্ত নিব। তো এখানের মধ্যে 11 আমরা কন্টিনিউ পাচ্ছি, তাহলে 11 বাদ দিয়ে বাকি সবগুলো প্রিন্ট করবে। 11 বাদ দিয়ে বাকি সবগুলো প্রিন্ট করবে, যে মানে কন্টিনিউ পাবো সেই মানটা বাদ দিব, বাকি সবগুলো প্রিন্ট করাবো। এরপর দেখো একই টাইপের আমরা আরেকটা প্রশ্ন দিয়েছি। এখানে প্রিন্ট টাইপ আগে কন্টিনিউ পরে, তাহলে এখন এখানে প্রিন্ট করবে, মানে যে মানটাতে কন্টিনিউ পাবো সেটা প্রিন্ট করবে, কারণ আগে প্রিন্ট করবে তারপর কি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদেরকে কিন্তু সংখ্যা প্রিন্ট করাতে বলে নাই, এই প্রশ্নটাতে আমাদেরকে আইসিটি প্রিন্ট করাতে বলছে। যদি আইসিটি প্রিন্ট করাতে বলে তাহলে আমরা কি করব? আইসিটি প্রিন্ট করাতে বললে এখানে আমরা বলছিলাম 1 3 5 7 9, 11টা হবে না, কারণ 11 প্রিন্ট ট্যাবটা হচ্ছে কন্টিনিউর পরে। তাহলে এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5টা, তাহলে এটা প্রিন্ট করবে 5 বার। এখানে আইসিটি কয়বার প্রিন্ট করবে সেটা চাইছে, তাহলে আমরা আগে সংখ্যাটা বের করব, সংখ্যাটা বের করার পর এখানে কয়টা সংখ্যা ততবার প্রিন্ট করবে সেটা বলে দিব। ঠিক সেম এখানে আমরা একই টাইপের আরেকটা কোয়েশ্চেন দিছি, যেখানে প্রিন্ট আগে থাকলে আমরা বলছিলাম যে মানে প্রিন্ট থাকবে সেটা সহ প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট যদি আগে হয়, দেখো 1 3 5 7 9 11, তাহলে এখানে কয়টা? 6টা, তাহলে 6 বার প্রিন্ট করবে। এক কথায় মাথায় রাখতে হবে, কন্টিনিউটা যদি ব্রেকের ক্ষেত্রে দেখো, ব্রেকের ক্ষেত্রে যদি প্রিন্ট ট্যাপের আগে ব্রেক থাকে তাহলে ওই মানটা প্রিন্ট করবে না, অতটুকু পর্যন্ত যাবে সেই মানটা, যেই মানটাতে ব্রেক থাকবে সেটা প্রিন্ট করবে না। প্রিন্ট ট্যাপটা যদি ব্রেকের পরে থাকে তাহলে ব্রেকের আগে থাকলে প্রিন্ট করবে, ব্রেকের পরে থাকলে প্রিন্ট করবে না। কন্টিনিউতেও ঠিক সেম, কন্টিনিউতে যে মানটাতে কন্টিনিউ থাকবে সেই মানটা যদি প্রিন্ট ট্যাপের আগে কন্টিনিউ থাকে তাহলে প্রিন্ট করবে না, প্রিন্ট যদি আগে থাকে তাহলে করবে, প্রিন্ট করবে, এটা মাথায় রাখবা। এরপর দেখো এখানে দিছে এখানেও কন্টিনিউ দিছে, তাহলে কন্টিনিউ দিলে এখানে দেখো 1 3 5 7 9 এটা বলে দিলে হয়ে যাচ্ছে, 1 3 5 7 9 11। কেন 11 পর্যন্ত দিলাম? প্রিন্ট আগে মানে প্রিন্ট হয়ে যাবে তারপর কন্টিনিউ হবে, ঠিক আছে? তাহলে এই মানসহ আমরা কি করব? প্রিন্ট করব। এখানে দেখো
এই টাইপের কোয়েশ্চেনটাতে আমরা কি করব, এখানে আমাদের এটা হচ্ছে একদম সিম্পল, যেখানে ব্রেকও থাকবে না, কন্টিনিউ থাকবে না। আমাদের ব্রেক থেকে একটা কোয়েশ্চেন, কন্টিনিউ থেকে একটা কোয়েশ্চেন এবং এরকম সিম্পল থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে ফর এখানে কত থেকে শুরু করতে বলছে, 1 থেকে শুরু করতে বলছে 12 পর্যন্ত, মানে 11 পর্যন্ত নিব, 2 করে বাড়বে। সেটা যে কোনো কিছু হতে পারে। আমরা দেখব কত থেকে শুরু হচ্ছে, কত পর্যন্ত যাচ্ছি, কত করে বাড়াচ্ছি সেটা। তো এখানে শুধু এর মানটা প্রিন্ট করে দিব। তাহলে 1 3 5 7 9 11, 2 করে বাড়ায় এটা প্রিন্ট করে দেবো। এখানে আর কোনো কাজ নেই, আমরা শুধুমাত্র মেইন যে টপিক, আমরা কি মেইন সিস্টেমটা আমরা ফলো করবো, কি কত থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে এবং কত করে বাড়াচ্ছি বা কত করে কমাচ্ছি সেটা। আরেকটা পয়েন্ট মনে রাখবা, এ সমান 6 দিছে আমাকে, প্রিন্ট অ্যাপে বলছে কি বি সমান বলছে এ প্লাস প্লাস, এটা বলছে। তাহলে আমাদেরকে এখন এখানে প্রিন্ট ট্যাবের মধ্যে দিছে কি, দেখো প্রিন্ট ট্যাবে দিছে %d এ বি, দুটোটা প্রিন্ট করাতে বলছে। তখন কি করবা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে অনেকবার আসছে বোর্ডে, অনেকগুলো বোর্ডে আসছে এটা। দেখো এর মান দিছে 6, বি সমান দিছে এ প্লাস প্লাস। তাহলে আমরা প্লাস প্লাসটা যদি ভেরিয়েবলের পরে থাকে, বলছিলাম যে মানটা দেওয়া থাকবে সেটাই প্রিন্ট করবে, তার মানে এটাতে 6 প্রিন্ট করবে। তো এখানে তো আমাদেরকে একটা এ প্রিন্ট করাতে বলছে, তাহলে এতে কি প্রিন্ট করাবো? তাহলে এতে কি প্রিন্ট করাবো আমরা? এতে হচ্ছে এখানে তো 6 দেওয়া আছে, তাহলে কি আমরা এতে 6 প্রিন্ট করাবো? না, এতে এখানে প্রিন্ট করবো এখানে যে মানটা দেওয়া থাকবে তার পরের মানটা, অর্থাৎ এতে প্রিন্ট করাবো 7, 6-এর পরেরটা বিতে প্রিন্ট করাবো হচ্ছে 6, কারণ বি এর মান আসছে 6। ওকে, তাহলে এই সিস্টেমে এইটার উপর ভিত্তি করে তোমরা বোর্ড কোয়েশ্চেন দেখবা। বোর্ড কোয়েশ্চেন এরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে, তোমরা এগুলো যখন বুঝবা ওটা নিজেরাই সলভ করতে পারবা। ওকে, তাহলে আজকে আমাদের এখানে আমরা সবগুলো এমসিকিউ মোটামুটি প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সবগুলো এমসিকিউ আমরা এখানে সলভ করলাম। আমরা মূল বেসিক যে থিওরি, বেসিক যে পয়েন্ট, বেসিক যে ট্রিক্স, এগুলো আমরা দেখাইছি এখানে। তোমাদের কাজ হচ্ছে তোমরা এগুলো দেখবা, এগুলো দেখে নিজে কোনো একটা কোয়েশ্চেন, বইতে অনেকগুলো কোয়েশ্চেন আছে বা বিভিন্ন সোর্স, অনেকগুলো কোয়েশ্চেন পাবা বিভিন্ন সোর্সে, সেখান থেকে নিজে করে দেখবা। নিজে যদি করতে পারো, কারণ আমরা যেগুলো পড়ছি সেগুলো বরাবর দিবে, সংখ্যাগুলো তো বরাবর দিবে সেরকম না, সংখ্যাগুলো ওরা চেঞ্জ করে দিবে। তারপর এখানে কোনো কিছু বুঝতে না পারলে আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্স বলবা, এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে বলবা, তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা। আর আমাদের এইচএসসি 26 এবং আলিম 26-এর যারা বেস আছে, আমরা সামনে তাদের বেসগুলো কি এইচএসসি 26 এবং আলিমের কোর্স চালু করতে যাচ্ছি। যারা এখনও পর্যন্ত অনেকের ফার্স্ট ইয়ার পরীক্ষা অনেকের শেষ হয়ে গেছে, অনেকের চলতেছে, ফার্স্ট ইয়ারের পরে আমরা সেকেন্ড ইয়ারে বেস চালু করবো ইনশাল্লাহ। সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের ক্লাসগুলো, আমাদের এই ফ্রি ক্লাস যেগুলো দিচ্ছে আমরা, সেই ফ্রি ক্লাসগুলো আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে সেটা তোমরা জানাবা। তোমরা তোমাদের যারা ছোট এইচএসসি 26 এবং এইচএসসি 27, আলিম 26, 27, তাদের এই যে ক্লাসগুলো আমরা ফ্রি দিচ্ছি তাদেরকে বলবা, তোমাদের যদি ভালো লাগে সেটা তাদেরকে শেয়ার করবা। তোমাদের বিভিন্ন অনেকগুলো গ্রুপ আছে ওখানে শেয়ার করবা। এবং আমাদের যারা এবার এইচএসসি এবং আলিম 25 দিচ্ছ, তাদের আমরা পরীক্ষার পর আমরা আরেকটা নতুন, এখন একটা স্পোকেন ক্লাস চলতেছে আমাদের, যারা এসএসসি দিয়ে ফেলছে তাদের, সেটার ক্লাস এখন চলমান। আর তোমরা যারা এইচএসসি এবং আলিম 25 এখন আসছো, তোমরা পরীক্ষার পর, এখন পরীক্ষাটা দিয়ে ফেলো আগে, পরীক্ষার পর তোমরা কি এই আমাদের স্পোকেনের আরেকটা বেস আসবে, সেটাতে ভর্তি হলে আশা করি ইংরেজিতে তোমাদের কোনো সমস্যা থাকবে না, ফ্লুয়েন্টলি ইংলিশ। আমাদের ক্লাস তোমরা আমাদের পেজটা দেখলে বুঝতে পারবা, পেজের মধ্যে আমাদের কি আছে, রিভিউ আছে। আর এরপর অ্যাডমিশন আছে, অ্যাডমিশনের জন্য আমাদের অনেকগুলো ক্লাস আসবে, অ্যাডমিশনের জন্য আমরা বেস চালু করবো ইনশাল্লাহ। তোমরা অনলাইনের মধ্যে আমাদের এই ক্লাসগুলো তোমরা যখন অ্যাডমিশনে ভর্তি হবা, আর যারা বিশেষ করে হচ্ছে এইচএসসি 26 এবং আলিম 26-এ ভর্তি হবা, তারা আমাদের থেকে অনলাইনে যে সার্ভিসগুলো পাওয়ার, এই অ্যাডমিশনের জন্য যে সার্ভিসগুলো পাওয়ার জন্য কি দরকার সেগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই ক্লাসগুলো ভালোভাবে করে নিজে এবং কি ফ্রেন্ডদেরকে শেয়ার করে, ফ্রেন্ডদেরকে বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে তো ওদেরকেও কি দেখার সুযোগ করে দেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।